আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আজকে আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরা এর ২৬তম পর্বে। আমাদের পবিত্র রামাদান মাস এবং ঈদের পরে একটা বিরতির পরে আমরা আবারও হাজির হয়েছি। আমাদের ২৬তম পর্বে আমাদের সাথে আলোচনায় আজকে আছেন জনাব আবু হাসান রেজা। উনি একজন বিজ্ঞ আইনজীবী এবং অপরাধ বিজ্ঞানী, গবেষক, লেখক। আ আ জনাব আবু হাসান রাজা আপনাকে আমাদের অনুষ্ঠানে আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে খুবই ভালো লাগছে। আপনার সাথে এবং আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ জি, ব্যক্তিবর্গ আছেন, তাদের সাথে জি, একসাথে কথা বলার সুযোগ জি, একটা বিরাট ব্যাপার। ধন্যবাদ জি। আপনাকে। আ জি, আমাদের সাথে আরো আছেন এই মুহূর্তে জনাব সোহেল রানা ভূঁইয়ান। উনি আ আহ্বায়ক কমিটির সদস্য তরি বাংলাদেশের। জনাব সোহেল রানা ভূঁইয়ান, আপনিও আপনার ব্যস্ততার সময়ের ভিতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনার এই গুরুত্বপূর্ণ একটি আলোচনায়। জি। আমরা আশা করি যে ভালো একটি আলোচনা হবে আজকে বাংলাদেশ নিয়ে। জি, ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো যুক্ত হবেন। উনি একটু জ্যামে আছেন। ৫ থেকে ৭ মিনিটের ভিতরে আমাদের সাথে আরো যুক্ত হবেন জনাব শাহরিন আরাফাত। উনি একজন সাংবাদিক, অ্যা আ সহ সম্পাদক দৈনিক সমকালের। উনি একজন গবেষক, বিশ্লেষক, রাজনৈতিক গবেষক, বিশ্লেষক, লেখক। আ আমরা আশা করছি উনি খুব দ্রুতই আমাদের সাথে যুক্ত হবেন। আ স্যার, আপনি আপনারা জানেন যে আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে সরকারের বা নতুন নির্বাচিত সরকারের যে মধুচন্দ্রিমার ৪০ দিন। সাধারণত একটা নির্বাচিত সরকারের হানিমুন পিরিয়ড ধরা হয় যে ৬ মাসের। তো আজকে ৪০ দিন পরে আমরা প্রায় ৪২-৪৩ দিনের মাথায় এসেছি আলোচনা করার জন্য। আ বাংলাদেশ সবসময় একটা ঘটনাবহুল দেশ। বাংলাদেশ আয়তনে ৯৪ তম দেশ হলেও বিশ্বের কিন্তু জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ৮ম বৃহত্তম দেশ। আ ৮ম বৃহত্তম দেশ। তো বাংলাদেশের এই ছোট দেশের মধ্যে এত বড় একটা জনসংখ্যা, আ তার ভার সইতে পারাটাও অনেক সময় কষ্ট হয়ে যায় বাংলাদেশের জন্য। সেজন্য সবসময় সব ধরনের ঘটনাই থাকে। ঘটনাবহুলই থাকে। আমরা এই সরকারের সময়, নতুন সরকারের সময় অনেক আশা জাগানো একটা সরকারের গঠন দেখেছি আমরা। তাদের আ শুরুর কয়েকটা দিন দেখেছি আমাদের প্রধানমন্ত্রী প্রটোকল ইউজ করছেন না, তারা গাড়ি নিবেন না। আ ট্যাক্স ফ্রি গাড়িগুলি নিবেন না। নানান ধরনের কিছু আ মন্ত্রীদের কাজ করার কথা বলছেন, কথা কম বলে। অনেক কিছুই দেখেছি। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যেগুলি তারা বলেছিলেন, তারা এগুলি শুরু করেছেন ১ মাসের ভিতরেই। আ তারপরেও যেই কথাটা সবচেয়ে বেশি থেকে যায়, যেটা হচ্ছে যে এই নির্বাচনে আপনি জানেন যে ২ টা ২ টা ভোট জনগণ দিয়েছে। একটা ছিল গণভোট, আ যা যেটা জুলাই সনদের বাস্তবায়ন বা সংবিধান সংস্কারের যে বিষয়গুলি ছিল এটা নিয়ে। হানা ভোট ছিল এবং আরেকটি তো ছিল নির্বাচিত একটা সরকার গঠনের জন্য, তাদের নির্বাচিত প্রতিনিধি বেছে নেওয়ার জন্য। তো ২ টা ভোটে হয়েছেন। একটা ভোটে তো বর্তমান যে সরকার গঠন করেছে তারা প্রায় ২/৩ আ ভোট পেয়ে তারা সরকার গঠন করেছেন এবং গণভোটের ক্ষেত্রেও দেখা গেছে প্রায় ৬৯% জনগণ হা পক্ষে ভোট দিয়েছেন। এই হা পক্ষের ক্ষেত্রে আপনি সরকারি দল বা বিরোধী দল সবাই তাদের ক্যাম্পেইনে হা ভোটের পক্ষেই প্রচারণা চালিয়েছেন এবং হাই অ্যা যেহেতু বিজয়ী হয়েছে, তারপরও এত সংশয় কেন দেখা দিল যে আসলে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে? যদিও এখানে একটা বিষয় আছে যে সরকারি দল থেকে এখনো বলা হয় নাই যে তারা এভাবে বলছে না যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না। তারা আ আ তাদের নির্বাচনী ইস্তেহারও দিয়েছিল যে তারা জুলাই সনদটা তাদের নোট অফ ডিসেন্ট সহ তারা বাস্তবায়ন করবে। এখনো ওই কথাই আছে। তারপরেও যেন জুলাই সনদের বাস্তবায়নের কথা উঠলেই বা যদি ধরেন সংসদীয় সংস্কার কমিশনের যে আলাদা করে একটা পরিষদ হওয়ার কথা ছিল সেটার কথা উঠলেই নানান সংবিধানের ব্যাখ্যা, আইন না আদেশ, আদেশ না অধ্যাদেশ, নানান কিছুই আসে। যদিও সেই ক্ষেত্রে এগুলির ব্যাখ্যা আমাদের আইনমন্ত্রীর দেওয়ার কথা ছিল। কিন্তু আইনমন্ত্রীর দায়িত্বটা জনাব স্বরাষ্ট্রমন্ত্রী পালন করছেন আপাতত। এটা নিয়েও কথা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী
এ তার মন্ত্রণালয়ের দায়িত্ব না পালন করে আইনমন্ত্রীর দায়িত্ব কেন পালন করছেন? স্যার আমি একটু ইন্ট্রোডাকশনটা একটু বড়ই করলাম। সব মিলিয়ে এই ৪০ দিনের সংক্ষিপ্ত একটা আলোচনার রূপ আপনার কাছ থেকে জানতে চাবো। আমরা একটু জানতে চাবো আইন, আদেশ এবং অধ্যাদেশের পার্থক্যটা, আসলে সমস্যাটা কোথায়? আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনি এই জিনিসটা কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মোটামুটি একটা সারাংশ তো দিয়েই দিয়েছেন যে বর্তমান সরকার কোন ব্যাপারে তারা মনে করতে পারছে তাদের সাফল্য কি। আপনি যে বললেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বা আমরা দেখলাম ইমাম এবং অন্যান্য ধর্মীয় যারা জি, নেতাদের তাদের একটা ভাতা। একটা ক্ষেত্রে আমি একটা প্রশংসনীয় দেখলাম যে শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বীদের জন্যও নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের যারা আছেন যাজক বা পুরোহিত আছেন তাদের জন্য যে একটা ভাতা দেওয়া হয়েছে, এই নিয়ে জি, প্রশংসা পেয়েছেন। বা যেমন জি, ধরুন উনি খুব সাদাসিধা পোশাকে চলাফেরা করছেন তারেক রহমান। জি, তিনি ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে নাই। যদিও তার আসার আগে যে খুব ঘটা করে কিন্তু আপনার বুলেট প্রুফ গাড়িতে আনা হয়েছিল। এখন মনে করা হচ্ছে যে উনার আসলে ওই পরিমাণ নিরাপত্তার দরকার নাই। যাই হোক, এরকম বিভিন্ন জিনিস করা হয়েছে। খাল কাটার কর্মসূচি যেটা সে ১৯৭৬ সালে ৭৭ সালে আহ, তৎকালীন নেতা জেনারেল জিয়াউর রহমান সাহেব নিয়েছিলেন। আপনি জানেন যে আমার বাড়ি যশোরে। যশোরের জি, উলুশি যদুনাথপুর থেকেই কিন্তু শুরু হয়েছিল এই খাল খনন, এবং তৎকালীন যিনি ডিসি ছিলেন যশোরের মহিউদ্দিন আলমগীর এই উলুশি প্রকল্প দিয়েই উনি পরবর্তীকালে পিএইচডি করে অনেক কিছু করতে পারেন। বাট যাই হোক, প্রশ্ন উঠছে অনেক যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে খাল খননটা কতটা যুক্তিসঙ্গত, এসব নিয়েও কিন্তু প্রশ্ন হচ্ছে। কারণ আমাদের এগ্রিকালচার অনেক মুভ করে গেছে। সেই ৫০ বছর আগের সেই খাল কেটে পানি নিয়ে আসার চাইতে আজকের বাস্তবতাটা কি, তো এটা নিয়ে অনেক ইস্যু আছে। তো আমি এতগুলো ইস্যু নিয়ে কথা বলবো না, আমি সরাসরি চলে যাচ্ছি যে সরকারের আপনি যে কথাটা বললেন, এই যে নির্বাচনের সাথে যে একটা গণভোটটা হলো, এই যে গণভোটে ৬৯% যে রায়টা দিল, এই রায়টাকে যে সম্মান দেওয়া হলো না, এটা কিন্তু আমি মনে করি বর্তমান সরকারের একটা খুব বড় ভুল নীতি, একটা বড় ভ্রান্তি। তারা যেটা করলেন, জনগণের এই মতামতকে তারা যে তোয়াক্কা করলেন না, তো এটা আমি মনে করি এটা তাদের এক ধরনের বিট্রিয়াল হতে পারে, যেটা পাবলিক মনে করতে পারে। আপনি যেটা বললেন আদেশ এবং অধ্যাদেশ, দেখুন আপনি কিভাবে কথাটা বলবেন। প্রেসিডেন্সিয়াল অর্ডার, প্রেসিডেন্ট একটা অর্ডিন্যান্স সাধারণত তখনই আসে যখন পার্লামেন্ট সেশনে নাই। একটা আইন পাস করা দরকার, কিন্তু পার্লামেন্ট যেহেতু সেশনে নাই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনার অর্ডিন্যান্স প্রেসিডেন্ট জারি করে, এবং অর্ডিন্যান্স জারি করার পরে নিয়ম আছে যে পার্লামেন্টের সেশনে আসার পরে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে এটাকে আবার পার্লামেন্টের সামনে উপস্থাপন করতে হয়, করে পার্লামেন্টের কাছ থেকে রায় নিতে হয়। কিন্তু আমরা জানি এই বিভিন্ন অর্ডিন্যান্স বহুদিন ধরে তারা আইন হিসাবে কিন্তু চলে। এই যেমন ধরেন আমাদের বাংলাদেশে যে আম, যে আম, বিবাহ সংক্রান্ত বা উত্তরাধিকারী সংক্রান্ত যে আইন আছে, সেটা কিন্তু সে আইয়ুব খানের সময় মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স যেটা 61-এ করা হয়েছিল, আজ ৬০ বছর পরেও কিন্তু এটা আইন হিসাবে চলছে। এবং সেই আইন অনুযায়ী কিন্তু আপনার তালাকের ব্যাপার থেকে শুরু করে দ্বিতীয় বিবাহ করতে গেলে কি অনুমতি লাগে কিনা, সবই কিন্তু সেই অর্ডিন্যান্স অনুযায়ী হচ্ছে। এখন জি, প্রেসিডেন্সিয়াল অর্ডার হচ্ছে অর্ডিন্যান্সের চাইতে ভিন্ন। প্রেসিডেন্ট একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তিনি কোনো না কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিশন তিনি নিতে পারেন, এবং অনেক ক্ষেত্রে সংবিধানের বিভিন্ন কার্য কিভাবে হবে, কি করে একটা কার্যকলাপ চলবে, এ ব্যাপারে কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে করা সম্ভব। তো যেমন ধরুন আমাদের বাংলাদেশে অনেক সময় কিন্তু প্রেসিডেন্টের অর্ডার দেওয়া হয়েছে, এবং সম্মতিকালে ধরুন খালেদা জিয়াকে যে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো, সেটাও কিন্তু একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার। তা আমরা কি আজকে বলবো, যারা বলছেন প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোন আইন তাদেরকে আমরা বলবো যে খালেদা জিয়াকে যে অর্ডার দিয়ে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব মুক্ত করলেন সেটার কোনো ভ্যালিডিটি নাই, খালেদা জিয়াকে আবার জেলে ফেরত পাঠানো উচিত? কারণ সংবিধান ভাবে বা কোনো কোর্ট থেকে তো তাকে খালাস দেওয়া হয় নাই। তো এটা হয়ে বললে হবে না। প্রেসিডেন্ট অর্ডারের পার্থক্য হচ্ছে এই, অর্ডিন্যান্সের মতো এটাকে কিন্তু পার্লামেন্টে আনা লাগে না, এটা অলরেডি একটা আইন। এবং হুম, এটাকে যদি প্রত্যাহার করতে হয় তবে আরেকটা প্রেসিডেন্ট অর্ডার দিয়ে এটাকে উইথড্র করতে হবে, অথবা পার্লামেন্টে গিয়ে অ্যাক্টের মাধ্যমে এটাকে বাতিল করতে হবে। এবং এই যে যেটা হয়েছে যে জুলাই সনদের যে চার্টার, সেই চার্টারকে বাস্তবায়ন করার জন্যে
যে আইনটা পাশ করা হয়েছে, যে প্রেসিডেন্ট অর্ডার, এটা আমি মনে করি, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি এটা একটা ভ্যালিড আইন। এটাকে না মান্য করে যে তারা যে বিএনপি দলীয় কর্মীরা, দলীয় নেতারা যে শপথ নিলেন না, তারা কিন্তু আইনের বরখেলাপ করেছেন এবং তারা বলছেন যে তারা সংবিধান মেনে চলবেন। দেখুন, সংবিধান এটার পিছনে যদি আমরা তার ব্যাকগ্রাউন্ডটা দেখি, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এবং যখন একটা জনবিপ্লবের মাধ্যমে একটা সরকারের পতন ঘটে, ওই জনবিপ্লবটাই কিন্তু তখন সংবিধানের চাইতেও বড়, এটা সুপিরিয়ার ইনস্ট্রুমেন্ট হিসাবে কিন্তু কাজ করে সারা পৃথিবীতেই। তাই বিপ্লবের যে ডিক্লারেশন, বিপ্লবের ডিক্লারেশন কিন্তু হচ্ছে সংবিধানের চেয়েও বড় ডকুমেন্ট। সেই ডকুমেন্টের অনুযায়ী তারা যে পাওয়ারটা ড্রাইভ করেছে, সেই পাওয়ার ড্রাইভ। এখানে আমি দেখছিলাম একটা লেখাতে বোধহয় বিএনপির এক মন্ত্রী বলেছেন যে এটার আসলে কোনো আইনগত ভিত্তি না। অবশ্যই ভিত্তি আছে, একটা ভিত্তি হচ্ছে 5ই আগস্ট, এবং সেটাকে ধারণ করেই সেই 5ই আগস্ট বিপ্লব যদি না ধারণ করা হয়, তাহলে তো এই যে নির্বাচন হলো, এই নির্বাচনে তো কোনো বৈধতা নাই। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে হচ্ছে যদি এটাকে না মানা হয়, এটাকে যদি কার্যকরী না করা হয়, তবে এটা হবে, এটা যারা কনস্টিটিউশন নিয়ে কথা বলছেন তাদের জন্য হবে একটা কনস্টিটিউশনকে ভায়োলেট করা। এবং এটা একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট, এটাকে ইগনোর করার কোনো ক্ষমতা নেই। আপনি দেখবেন ভারতেও কিন্তু প্রেসিডেন্ট অর্ডারের ব্যবস্থা আছে। শুধু তাই না, ভারত যেহেতু একটা যুক্তরাষ্ট্র, এখানে কিন্তু গভর্নররাও যে প্রদেশে গভর্নর, যে প্রদেশে যে ইচ্ছা করে সে প্রদেশের গভর্নরও কিন্তু প্রয়োজন বোধে এরকম গভর্নর অর্ডার তারা কিন্তু দিতে পারেন। তো আমার যেটা হবে সামারি হচ্ছে এটা একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট, এটাকে অবশ্যই আফল করা উচিত। এটা না করলে এটা অবশ্যই সংবিধানকে লঙ্ঘন করা হবে। বিশেষ করে বিএনপি যখন হঠাৎ করে এতই সংবিধান দরদি হয়ে পড়েছে, তখন তাদেরকে অবশ্যই হবে। আমি এখানে জানি কেউ কেউ বলেছেন যে এ ব্যাপারে তারা নাকি যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টের মতামত নেওয়া হচ্ছে না। সেটাও আসলে ঠিক হবে না, কারণ যেহেতু এটা প্রেসিডেন্টের অর্ডার, এবং প্রেসিডেন্ট যেহেতু এখানে মতামত চাইছেন না, এখানে মতামত এভাবে চাওয়ার একটা হাস্যকর হবে। যদি তারা এটাকে বাতিল করতে চায়, তবে তারা পার্লামেন্টে আইন নিয়ে এসে, পার্লামেন্টে একটা আইন অ্যাক্ট নিয়ে এসে তারা এটাকে অ্যাব্রোগেট করুক। ওকে, এবং সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে জনগণ কিন্তু এই ব্যাপারে মোটেই সন্তুষ্ট হবে না, কারণ তারা 69% তারা ভোট দিয়েছে। তাদের এই ভোটটাকে মিনিংলেস করে দেওয়ার ক্ষমতা আমি মনে করি বর্তমান সরকারের থাকা উচিত নয়। ধন্যবাদ। স্যার, একটা জিনিস যেটা আপনি হয়তো শুনে থাকবেন বা দেখে থাকবেন, আমাদের দেশে যে সংবিধান বিশেষজ্ঞ আছেন, আইনজ্ঞ জনাব স্বাধীন মালিক অলরেডি একটা কথা বলেছেন যে আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি না আপনাকে। এখন শুনতে পাচ্ছেন স্যার? এখন হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? আমার এখানে শোনা যাচ্ছে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আমি সোহেল সাহেবকে শুনতে পাচ্ছি, আপনাকে পাচ্ছি না। স্যার, এখন শুনতে পাচ্ছেন? স্যার, আমাকে এখন শুনতে পাচ্ছেন? স্যার, একটু দর্শক বন্ধুরা, একটু আমাদের সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে আমরা আবার শুনতে পাচ্ছিলাম না স্যারকে, বা স্যার আমাদেরকে শুনতে পাচ্ছিলেন না। স্যার, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি সম্প্রতি দেখে থাকবেন হয়তো জনাব স্বাধীন মালিক, যিনি একজন সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশের, উনি একটা কথা বলেছেন যে সংসদে যেহেতু বর্তমান সরকারি দল 2/3 একটা সংখ্যাগরিষ্ঠ নিয়ে তারা সংসদে গিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন করে সংসদীয় সংবিধান সংস্কার পরিষদের যে জন্য শপথ নেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটা তাদের জন্য দরকার নাই। সেক্ষেত্রে আপনি এটা কিভাবে বলবেন? প্রথমত বলি যে স্বাধীন মালিক স্যার কিন্তু আমারও শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি যখন শিক্ষকতা করতেন তখন আমি শিক্ষকতার স্টুডেন্ট ছিলাম, এবং পরবর্তীকালে
বিলাতে যখন উনি পিএইচডি করেন তখন আমি বার করছিলাম, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল। তো ওনার প্রতি আমার ডিউ রেসপেক্ট রেখে আমরা বলতে চাচ্ছি যে এই যে সংবিধান নিয়ে আমরা বড় বড় কথা বলছি, এই জি সংবিধানের সাথে 5ই আগস্টের বিপ্লবের কি সম্পর্ক আছে? 5ই জি আগস্ট যে ঘটনাটা ঘটে গেছে সেটাকে মনে করতে হবে, সেটার যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু অবশ্যই সংবিধানের চাইতেও বড় ডকুমেন্ট হিসেবে কিন্তু এটা আসবে। মনে রাখতে হবে যে একটা জনগণের একটা বিপ্লবের মাধ্যমে যদি একটা পরিবর্তন করা হয়, যে ডিক্লারেশন আসে, সেই ডিক্লারেশন ইটসেলফ হচ্ছে একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট। এবং আমরা সেই চার্টার অনুযায়ী দেখতে পেলাম যে সেই চার্টার অনুযায়ী কিন্তু এই প্রেসিডেন্ট অর্ডারটা কিন্তু এসেছে। এবং প্রেসিডেন্ট অর্ডার বাংলাদেশে বহুতবার এসেছে। আমি আপনাকে আরো উদাহরণ দিতে পারি, এমনকি মুজিবনগর সরকারে থাকা অবস্থাতেই কিন্তু এপিও অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্ডার দেওয়া হয়েছে, যে অর্ডার দিয়ে যেটাকে আমরা বলি যে পরিত্যক্ত সম্পত্তি যে আইন, সেই তখন থেকেই কিন্তু পরিত্যক্ত সম্পত্তি আইন হয়েছে ওই এপিও দিয়ে। আবার দেশে ফিরে এসে সেটাকে আবার পিও করা হয়েছে। ফলে এটার ভ্যালিডিটি নিয়ে কোনো সন্দেহ নাই। সাদিক মালিক স্যার যেটা বলেছেন এটা তার একটা ওপিনিয়ন, কিন্তু এই ওপিনিয়ন হলেই তো হবে না, আরো তো ওপিনিয়ন আসবে। এবং জি সবচেয়ে বড় ধন্যবাদ। কথা হচ্ছে যে 5ই আগস্টের এই বিপ্লবটাকে অস্বীকার করার বা এটাকে ইগনোর করার কিন্তু কোনো উপায় নাই। বিকজ যেভাবে হোক না কেন 69% মানুষ কিন্তু ভোট দিয়েছে, জি এটা পক্ষে তারা ভোট দিয়েছে। তা আপনি যত জি ব্যাখ্যায় সেখানে নিয়ে আসেন না কেন, এই 69% লোকের এই মতামতকে আপনি উপেক্ষা করবেন কিভাবে? জি এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা সমস্যা। আপনি আইন নিয়ে আসুন, মনে রাখবেন আইনের জন্য কিন্তু মানুষ নয়, মানুষের জন্যই কিন্তু আইন। হ্যাঁ, জি এবং জি সেটাই ধন্যবাদ স্যার। জি জি, ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়ে আসলে আর একটু শুনবো জনাব শাহরিন আরফাতের কাছ থেকে। তার আগে আমরা একটু জনাব সোহেল রানা ভূঁইয়ার কাছ থেকে একটু শুনে আসবো। আহ, জনাব সোহেল রানা ভূঁইয়ান, আপনি আসলে দীর্ঘদিন যাবৎ তরি বাংলাদেশের সাথে যুক্ত আছেন। আপনি তাদের আহ্বায়ক কমিটির একজন সদস্য। আহ, আমি আপনার কাছ থেকে যেই বিষয়টা জানতে চাবো, বর্তমান সরকারের একটা, যেটা স্যারও উল্লেখ করেছেন, খাল খনন যে প্রক্রিয়াটা, এটা স্যার স্যারের একটা কোশ্চেন তুলেছেন, প্লাস অনেকেই কোশ্চেন তুলছে এই বিষয়টা নিয়ে। আসলে এটার প্রয়োজনীয়তা বর্তমানে কতটুকু, এবং আমি যেই কোশ্চেনটা অ্যাড করব সেটা হচ্ছে যে খাল খনন করার পরে যেটার মাটিগুলি কোথায় যাচ্ছে। আর এটা আসলে অনেকের মতেই খাল খননের দরকার আছে, যেহেতু বাংলাদেশে বর্ষায় পানি জমে যায়। আপনি যেটা, আপনারা যে আন্দোলনের সাথে যুক্ত আছেন, নদী নৌ চলাচলের যে রুটটা, সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য, আহ, নদীর চাঞ্চল্যতা ফিরে আনার জন্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য, সবকিছুর মধ্যে একটা, মানে যেটা কোশ্চেন গুলি থাকে আর কি, বলা বলা হচ্ছে যে খাল খননের পরে মাটিগুলি কোথায় যাচ্ছে, এগুলির কোনো হদিস নাই। খাল খননের টাকাটা কোত্থেকে আসবে, কিভাবে দিবে? আপনি জানেন বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের একটা অনেক দুর্নীতিগ্রস্ত একটা, যদি বলা হয় অফিস, বা আমি যাই বলি, তার সেটা হচ্ছে পানি উন্নয়ন অধিদপ্তর। সেখানে যারাই যান আলাউদ্দিনের চেরাগ পেয়ে যান, আলাদিনের চেরাগ পেয়ে যান, সেক্ষেত্রে এখন এটাও কি আর একটা আলাদিনের চেরাগ হবে কিনা, যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের জন্য? ধন্যবাদ ফয়সাল উদ্দিন স্নিগ্ধ। আসলে আহ, আমি আসলে তরি বাংলাদেশের আমাদের সম্পৃক্ত বিষয়টা নদী প্রকৃতি নিয়ে বলবো। জি তারপর স্যারের কথা সূত্র ধরে একটা যে পয়েন্ট দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হলো যে 69% যে গণভোটের রায়, হ্যাঁ, এটা জি কিন্তু বর্তমান সরকার মোটামুটি একটু ইগনোর করেই যাচ্ছে। হ্যাঁ, তো সেটা জি আসলে আম, যে যে প্রমিস নিয়ে ওনারা এসেছেন বা যে ভিত্তির উপর ওনারা ক্ষমতায় এসেছেন বর্তমানে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার জন্য, তো সেই সেই যে দৃষ্টিকোণ থেকে এটা আমি বলবো যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উচিত যে মানে কোনো এন্ড ওর বাট এসব না দেখিয়ে গণভোটের বিষয়টাকে একদম স্ট্রিক্টলি এবং আহ, খুবই শীঘ্রই, হ্যাঁ, এটাকে স্বীকৃতি দিয়ে এটাকে যথাযথভাবে যেভাবে কমিটমেন্ট ছিল সেদিকে এগিয়ে যাওয়া। হ্যাঁ। এখন এই বর্তমান সরকার আসার পর থেকে যে ওনারা বিভিন্ন কার্যক্রম শুরু করলেন, ভালোভাবেই শুরু করেছেন, যেটা আপনি মধুচন্দ্রিমার কথা বলছিলেন যে 40 দিনের। তা আসলে জি ওনাদের যে ফ্যামিলি কার্ড
তারপর খাল খনন, দুটোই দেশের জন্য প্রয়োজনীয়। এখন মানে এইখানেও কিন্তু একটা বিষয় এসে যায় যে সেটা মানে এটা এমন হচ্ছে কিনা, যেমন গত যেই সরকার ছিল 15-16 বছর টিকে ছিল, ওনারা কিন্তু গণতন্ত্রটাকে একটু পিছনে পেছনে ফেলে আহ, এই উন্নয়ন যেটা দেখাচ্ছিলেন, যে কাঠামোগত উন্নয়ন, হ্যাঁ, এটা দিয়ে মানুষকে একদিকে বলা যায় যে পলিটিক্যাল স্ট্যান্ড যেটা, হ্যাঁ, যে গণতন্ত্র, তারপর অনেক দুর্নীতি, এগুলোকে চাপা ফেলে রেখে ওনারা উন্নয়নের দিকে গিয়েছেন। তো এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে একজন নদী কর্মী হিসেবেই, যে ওনারা যে মানে খাল খননটা এনেছেন পজিটিভলি, বাট এটার পিছনে কোনো এই ধরনের ইয়ে আছে কিনা যে সবাই খালের পিছনে থাকুক, ওদিকে গণভোট কিংবা যে 5ই আগস্টের 24-এর যে 5ই আগস্টের যে চেতনা বলেন, তারপর ভিত্তি বলেন, ওটাকে কোনো ওভারলুক করার কোনো মানে একটা ওনাদের কোনো ফন্দি আছে কিনা, যেহেতু বাংলায় বলি, ফন্দি আছে কিনা সেটাও একটা বিষয়। এখন আমি আসলে খাল খননের বিষয়টা আমি পজিটিভলি দেখছি, এবং আমরা তো এই বাংলাদেশে এটা পজিটিভলি দেখছি, কারণ আমরা নদী, খাল এগুলো নিয়ে মোটামুটি আমাদের শুরুটা ব্রাহ্মণবাড়িয়া থেকে হলেও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। আমরা দেখেছি যে নদী খালগুলো যে মরে গিয়েছে, বেদখল হয়ে হোক, তারপর আপনার খননের অভাবে হোক। তো এগুলোর কারণে কিন্তু মানুষ ভুগছে, বিশেষ করে আমাদের কৃষি, আমাদের যে নৌপথ ছিল, নৌপথ যে যাতায়াত ব্যবস্থা ছিল, এটা বিঘ্নিত হচ্ছে। এখন যে খাল খননের যে গত 16 জানুয়ারি থেকে শুরু হয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা আহ, গতকালই ব্রাহ্মণবাড়িয়াতে একটি খাল খননের মাধ্যমে বোয়ালিয়া খাল উদ্বোধনটা হয়েছে, এই কর্মসূচিটা। তো সেটা পরিদর্শনে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখতে পেলাম যে যে পয়েন্টে আপনার উদ্বোধনটা হয়েছে, সেখানে ওই যে অলরেডি বর্ষা শুরু হয়ে গিয়েছে এদিকে বাংলাদেশে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো ওই পানিটা চলে আসছে, যার কারণে ওখানে আর খনন হচ্ছে না। হ্যাঁ, আহ, ওখানে না হয়ে তো পাশেই অন্য জায়গাতে, যেমন মধ্যগঙ্গা নদী থেকে খনন হয়ে আসছে। এখানে দুটি বিষয় আমাদের মানে কনসার্ন, সেটা হলো যে এখন যে খননটা হচ্ছে, হ্যাঁ, যে খননটা আমরা দেখে আসছি, এটা আসলে মানে অ্যাকচুয়াল যে খাল খনন, হ্যাঁ, খালের খননের উদ্দেশ্য হলো আমার এটাতে খালটাতে নাব্যতা আসবে, এবং খাল এবং নদীর মধ্যে কিন্তু একটা সংযোগ থাকে। তো নদীর তৈরি সাথে হবে, জি। যদি খালের সংযোগটা প্রপার না হয়, তাহলে কিন্তু আপনার যে খালের সুফলটা পাওয়া যায় না, খালের নৌ যে চলাচলটা পানি হয় না, এবং যথাযথ পানি পানিটাও, বন্টন বন্টন যেটা বলা হয়, হ্যাঁ হ্যাঁ পানি হ্যাঁ, বন্টনের পানির যে সুবিধা হয় না। ফ্লোটাও ঠিক হয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখে আসলাম, এটা তো মনে হলো না যে এটা মানে প্রপারলি হচ্ছে। তো আমরা মানে জানার চেষ্টা করব যে বিএডিসির ইয়ের আন্ডারে এটা হচ্ছে, এই বোয়ালিয়া খালটা ওনাদের যে ফলক লাগানো হলো, যে ওটাতে আমরা দেখলাম যে বিএডিসি এটা খননটা করছে। তো আমরা ফার্দার এটা জানার চেষ্টা করব যে তাদের ওয়ার্ক অর্ডারটা কি, এবং কিভাবে এটা কতটুকু খনন করবে, বা এটার ডিপ ডেপথ কতটুকু হবে। হ্যাঁ, সে বিষয়টা আমরা এখনো জানতে পারি নাই, তো জানবো। তো এখানে আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে যে মাটির বিষয়টা, হ্যাঁ, মাটিটা কোথায় যাচ্ছে। আমরা আমাদের মতো করে আমরা প্রস্তাব দিয়েছি এবং বিভিন্ন জায়গায় লিখেছি, বলেছি যে এই মাটিটা যেন প্রপার ইউজ মানে হলো আমার খালের, নদীর যেখানে সম্ভব, মানে যেখানে প্রয়োজন সেখানে আগে তীরটা বাঁধতে হবে। হ্যাঁ, নদীর তীর, খালের তীর বেঁধে ওখানে পরবর্তীতে বৃক্ষরোপণ করা যাবে। আর যেখানে ফসলের জমির সাইডে সাধারণত তীর হয় না, তো সেই ক্ষেত্রে এই মাটিগুলো কোথায় যাবে, এটা স্ব যে ডিপার্টমেন্ট গুলো, দায়িত্বশীল ডিপার্টমেন্ট গুলো, ওটা ওরা নিশ্চিত করবে ওনাদের তদারকির মাধ্যমে। এটা এটা হলো একটা বিষয় আমাদের অবজারভেশন থেকে আমরা বলছি। আরেকটা বিষয় হলো যে যেটা প্রশ্ন তুলেছেন, যেমন আবু রাজা স্যারও বলেছেন যে বর্তমান সময়ে যে আপনিও বলেছেন যে কৃষির জন্য বর্তমান যে অ্যাডভান্সমেন্ট হয়েছে কৃষির ইয়েতে আহ, সারা বিশ্বে, তো সেক্ষেত্রে খাল খনন করে পানি আনাটা কতটুকু প্রয়োজন। তো আমরা যেটা বলবো যে বাংলাদেশের প্রেক্ষিতে খালটা খুবই প্রয়োজনীয়, কারণ আমাদের যে বাংলাদেশের যে বিভিন্ন বিভিন্ন স্থানে ম্যাক্সিমাম জায়গাতে, যেমন আমার বাসায়ও আমি দেখি পানির লেয়ার কমে গিয়েছে, আমাদের মোটরে পানি উঠছে না, কারণ আমাদের হলো এই এই নিচের আমাদের যে ভূগর্ভস্থ পানি, এটার উপর ডিপেন্ডেন্সি আমাদের চলে এসেছে। হ্যাঁ, জি। তো এই ডিপেন্ডেন্সির কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছি, যে খরার সমস্যা, তারপর আমাদের শুকিয়ে পানীয় যে জল, এটার সমস্যা হচ্ছে। তারপর ইরিগেশনটাও ঠিকভাবে হচ্ছে না, কারণ আমাদের এখানে এই ডিপ থেকে পানিটা উঠানোর জন্য আপনার মূলত এখানে এই মোটর ইউজ করতে হয়, মোটরের ক্ষেত্রে অনেক জ্বালানি খরচ হচ্ছে। তো
মানে এটার ক্ষেত্রে এর ফলে আমরা দেখতে ভূগর্ভস্থ পাচ্ছি যে আপনার পানির লেয়ারটাও কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ উৎপাদন খরচটা কিন্তু ফসলে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, জি এই ইয়ের ফলে আমরা ডিপ থেকে পানিটা তোলার ফলে, কারণ আমাদের এদিকে জ্বালানি যাচ্ছে, ওখানে আমাদের এই ডিপ থেকে কি বলে এটাকে সাবমার্সিবল বলেন আর ইয়ে বলেন একটু স্থাপন করে এটা তুলতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি খালগুলোকে আমরা ইয়ে করে দিই, খালগুলোকে যদি আমাদের যে বর্ষার পানিটা কিংবা আমাদের বন্যার সময় এক্সেসিভ ওয়াটার হয়, জি কারণ আমরা এই প্রতি বছরই বন্যার সম্মুখীন হই, কিন্তু আমরা বন্যার পানিটা বলেন বৃষ্টির পানিটা আমরা ধারণ করতে পারি না। হ্যাঁ, ধরে জি রাখার মতো আমাদের জায়গা নেই, কারণ আমাদের নদীগুলোর নাব্যতা নেই, খালের নাব্যতা নেই, আর বিশেষত আমাদের অনেক খাল অনেক নদী অলরেডি হারিয়ে গেছে। আমাদের পুকুর জলাশয়ের অবস্থাও খুবই মানে শোচনীয় অবস্থা, যার কারণে পানি ধরে রাখা যাচ্ছে না। তো এই পানি ধরে না রাখার ফলেই কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানির উপর চাপ পড়ছে। তো এখন জি যদি আমরা এই যে খাল এবং নদী সঠিকভাবে খনন করা হয় আমাদের, তাহলে আমরা জি নিশ্চিত যে এখানে এই পানির যে চাহিদাটা, আমাদের সেচের চাহিদাটা, সেই চাহিদাটা আমরা এই পানি দিয়ে, উপরের পানি দিয়ে আমরা পূরণ করতে পারবো। আমাদের যে ভূগর্ভস্থ পানি, ওই পানিতে আমাদের চাপ চাপটা পড়বে না। জি জি হ্যাঁ, আহ, কমে আসবে। তো জি এখানে একটু আমি অ্যাড করতে চাই, এই যে জি রাজশাহীতে মানে বরেন্দ্র অঞ্চলে, হ্যাঁ বরেন্দ্র অঞ্চলে গত 2 বছরে যেটা করেছে আপনার এই ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর জন্য কিন্তু ওখানে অনেক মোটামুটি খাল গুলা ইয়ে করা হয়েছে, যে পুকুরগুলো বিলুপ্ত হয়েছিল পুকুরগুলা খনন করা হয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু গত 1 বছরে আমরা যেটা দেখলাম যে ওদের ওখানে ফসলের উৎপাদনটা বেড়ে গিয়েছে। মানে যারা এক ফসল করতে পারতো ওরা এখন পানির প্রাপ্যতার জন্য 2 ফসল করতে পারছে। হ্যাঁ, আর ওখানে এই নতুন করে যেটা শুনলাম যে প্রায় 50,000 হেক্টর বা 80,000, আমার সম্ভবত 80,000 হেক্টর জমি এই চাষাবাদের আওতায় ওরা আনতে পেরেছে, যে মহানন্দা নদীর তীরে। হ্যাঁ, তো ওখানে পুরো বরেন্দ্র অঞ্চলটাতেই আমার জি আমরা যেটা মনে করি যে মানে খাল খননের ফলে কিন্তু আপনার কৃষি আমাদের উপকৃত হবেই। আর কৃষি উপকৃত হলে আপনার এই যে আমাদের যে নৌপথটা, হ্যাঁ পানির আধিক্য থাকার মানে হলো যে আমাদের নৌপথ, খাল দিয়ে আমাদের নৌকা চলতে পারবে, আমরা যাত্রীরা যাতায়াত করতে পারবো, মালামাল মানে সহজেই বহন যেহেতু করতে পারবো। আর পরিবহন পাশাপাশি যেটা খরচটাও হবে, কমে আসবে একটু। জি হ্যাঁ হ্যাঁ জি জি পরিবহন খরচটা কমে আসবে। আর সবচেয়ে বড় জি বিষয় যেটা, আমাদের যে মৎস্য সম্পদটা, যে দেশীয় মাছটা যে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ দেশীয় মাছের কিন্তু একদমই আকাল আমাদের বাজারগুলোতে, আমাদের পুরো বাংলাদেশে। তো সেটা হারিয়ে যাচ্ছে, এই দেশীয় মাছটাও কিন্তু ফিরে আসবে, কারণ পানি থাকলে, নদীতে খালে পানি থাকলে যে ওদের নদী খালের যে জীববৈচিত্র্যটা, ওইটাও কিন্তু ঠিক থাকবে। ওইটা ঠিক থাকলে আমাদের মাছের যে আধারটা এটা ফিরে আসবে। তো আমাদের জেলেরা এখন মাছের অভাবে পেশা পরিবর্তন করছে, বিভিন্ন ধরনের পেশা পরিবর্তন করছে, বিদেশ যাচ্ছে, জি নাপিত হচ্ছে জি কিংবা অন্যান্য পেশায় জি যাচ্ছে। তো জি ওনাদের ভাষ্য অনুযায়ী যে হ্যাঁ, যদি আমাদের খাল খনন হয় তাহলে আমাদের কৃষির পাশাপাশি আমরা আমাদের যে মৎস্য সম্পদটা, ওইটাতেও আমরা আহ, 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 আরো জি আমাদের বৃদ্ধি পাবে। আহ, জি জনাব সোহেল, আশা করি আসলে এটাই সঠিক উপায় এবং সঠিক মনিটরিং এর মাধ্যমে এই জিনিসটা পরিচালিত হবে। আর একটা জিনিস যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আপনি দীর্ঘদিন বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা যেটা রেলওয়ের সাথেও আপনি ওতপ্রোতভাবে জড়িত, তাদের বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধাগুলি আপনি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। আমি আপনার কাছে এবার মানে বাংলাদেশে যদি ঈদের মধ্যে একটা যাত্রা, এবার ঈদটা দেখলাম যে এটা রক্তাক্ত ঈদ। আসলে এটা দোষটা কাকে দিব? এটা কি আমাদেরই দোষ, না মনিটরিং এর দোষ, সরকারের দোষ, না কিভাবে কি হয়? কারণ আপনি তো এই যেহেতু এটা এই বিষয়টার সাথে জড়িত আছেন, সবসময় খোঁজ খবর রাখেন, গত ঈদের সাথে এই ঈদের পার্থক্যটা কি? আমরা এতগুলি মানুষের জীবন হারাতে হলো কেন? আর আসলে মানে কার দোষ এটা যদি বলতে হয়, আসলে আমি বলবো যে আমাদের কপালের দোষ, যেটা আমাদের গ্রামের ভাষায় মানে সরল স্বীকারোক্তি বলে, কারো যখন দোষ দেওয়া যায় না, কেউ যখন দোষ স্বীকার করে না, তখন আমরা নিজেরা স্বীকার করে নিই যে আমাদের কপালের দোষ। হ্যাঁ, কপালের দোষ। জি বিষয়টা হলো আমাদের এখানে কিন্তু সবাই কথা বলে, বড় বড় কথা বলে। হ্যাঁ, মন্ত্রীরা জি মন্ত্রণালয়ে বসে জি বড় জনাব বড় সোহেল, কথা আমি বলে। এক সেকেন্ড আপনার কাছে নিচ্ছি। জনাব সোহেল, আমি জি জি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব শাহরিন আরাফাত। ধন্যবাদ শাহরিন আরাফাত, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন।
আমাদের সাথে অলরেডি আমরা কথা শুরু করেছি, কথা বলছেন জনাব আবু হাসান রেজা আছেন আমাদের সাথে, সোহেল রানা ভুঁইয়া বলছেন। আমরা আপনার কাছে ফিরে আসবো। জনাব সোহেল, আপনি যদি কন্টিনিউ করেন প্লিজ। সরি। জি, যেটা বলছিলাম যে জি আপনার গত বছর যে ঈদ হলো, গত ঈদটা কিন্তু খুবই একটা স্মুথ ছিল, অন্তত মানুষের চলাফেরা মুভমেন্টটা। ঢাকা মূলত আমাদের ইয়েটা হয় ঢাকা থেকে যাওয়া এবং ঢাকা থেকে ঢাকায় ফিরে আসা। হ্যাঁ, এটাই জি মূলত আমাদের যে মূল কনসার্ন থাকে, এবং অন্যান্য জায়গাতে হয় কিন্তু আমাদের টার্গেটটা থাকে মানে আমাদের চোখটাও থাকে এখানে, আর ওখানে মূলত ঢাকায় তো ওভার পপুলেশন, যার কারণে ওখান থেকে বেশি মানুষ বের হয় এবং বেশি মানুষ প্রবেশ করে। তো আমরা গভর্নমেন্টের যদি আমরা ইয়েটা করি, লাস্ট যেই সময়টা ছিল 1 বছর আগে, অন্য ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওই টাইমটাতে কিন্তু আপনার স্মুথ ছিল। হ্যাঁ, কোনো কার যেভাবে হোক স্মুথ, এই কি বলে ভ্যাকেশন ছিল ঈদের, এবং মানুষের ট্রান্সপোর্টেশন সবকিছুই মোটামুটি একটা অন্যান্য সময়ের তুলনায় স্বস্তির ছিল। কিন্তু আনফরচুনেটলি যে এইবারের যে ঈদের ইয়েটা হলো, এবার কিন্তু আমাদের অনেক প্রাণ গিয়েছে জি অ্যাক্সিডেন্টে, যেমন লঞ্চের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদিকে ট্রেনের, তারপরে ওদিকে বাস তো ডুবিয়ে গেল পাটুরিয়াতে, দৌলতদিয়াতে। এগুলো আসলে মানে দৌলতদিয়ার ঘাটের কথা যদি আমি স্পেসিফিকলি বলি, আমি গিয়েছিলাম ওখানে কয়েক মাস আগে। ওখানে আসলে মানে এটা যে একটা বাংলাদেশের বড় আহ, এক সময় সম্ভবত এটা সবচেয়ে বড় ফেরিঘাট। লঞ্চ ঘাট ছিল, ফেরিঘাট। এটা ফেরিঘাট, জি ফেরিঘাট ছিল। এইখানে দেখলে মনে হয় যে এটা একটা পরিত্যক্ত জায়গা। এটাতে যে আপনার গাড়িগুলা নেমে ইয়াতে মেন রোড থেকে ইয়েতে আর ফেরিতে উঠবে, হ্যাঁ, ওঠার যে জায়গাটা, এগুলো একদম অ্যাব্রু থাকবে, কোনো ইয়ে নেই, ম্যানেজমেন্ট নাই। মানে দেখলেই তারপরে আমার কাছে মানে জি ওভারঅল যে তারপরে আবার সারাউন্ডিং মনে হয় যে এটা একটা ব্যারিয়ারও ছিল হুম, না, যে জায়গায় বাসটা খুব সহজেই মানে কোনো একটা ব্যারিয়ারে ব্যারিয়ারও যে ছিল ধাক্কা না। খাবে। হ্যাঁ, ফেরিতে আসলে ব্যারিয়ার আমি তেমনটা খেয়াল করি না অন্যান্য কোথাও। হ্যাঁ, যে ফেরি গুলোতে লঞ্চের পন্টনে দেখেছি, বাট ফেরিতে ইয়ে দেখি নাই। তবে এইখানে যেটা যে বাসটা যেভাবে মানে কন্ট্রোললেস হয়ে গেল, হ্যাঁ, সেখানে আসলে ব্যারিয়ার থাকলেও এটা ততটা ইয়ের মতো বলে আমার মনে হয় না। তারপরেও মানে এখানে ইয়েরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, যে ওনারা ভেবে দেখবেন যে এখানে আসলে কি ব্যারিয়ার দিলে নিরাপত্তা বাড়বে কিনা, সেটা ওনারা নিশ্চয়ই ইয়ে করতে পারবে। যে বিষয়টি নিয়ে আমরা বিএডব্লিউটি এর সাথেও ঢাকা বন্দরের যে পরিচালক আছেন ওনার সাথে আমরা কথা বলেছি। তো ওনারা বলছেন বিষয়গুলো দেখবেন। হ্যাঁ, এখানে ওভারঅল যে বিষয়টা হলো যে এখানে কিন্তু আপনার স্মুথ একটা ওয়ে থাকতে হবে, যে আমি গাড়িটা নিয়ে ইয়ে থেকে ইয়েতে চলে আসবো, ফেরিতে উঠবো, কন্ট্রোল হয়ে ফেরিতে উঠবো, এখানে একটা স্মুথ ওয়ে থাকবে, স্মুথ একটা কন্ট্রোলিং থাকবে। তো ওই জিনিসটা ওখানে নেই, ওখানে একটা কেমন যেন একটা মানে পুরো হিজিবিজি অবস্থা। তো এটা এটা জি এটা খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যে একটা বাস এসে ডুবে পড়ে, মানে আসলো, পড়ে গেল ডুবে, 26-27 জন মারা গেল কিংবা আরো বেশি। জি তো জি রেলের ক্ষেত্রে যেটা হলো, রেলমন্ত্রী মহোদয় বললেন যে মানে ছাদে কোনো যাত্রী পরিবহন হয়নি বা কত কম হয়েছে, বা এই ধরনের যে স্মুথ জার্নি হয়েছে, জি আমরা এইগুলো আসলে উনি চলন্ত ট্রেনে আগুন লাগতে দেখেছি জনাব সোহেল। হ্যাঁ, 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 আসছি ওইটা আমি যে বিষয়টিতে। জি তো এখানে যাত্রী নিরাপত্তার বিষয়টার কথা বলছিলাম, যেটা যে ছাদে যাত্রী পরিবহনটা কিন্তু রেলের আইনে একটা খুবই স্ট্রিক্টলি প্রহিবিটেড। হ্যাঁ, তো এটা কিন্তু এটা ম্যানেজ করার দায়িত্বটা হলো রেলওয়ের যে জিআরপি আছে, নিরাপত্তা বাহিনী, আরএনবি আছেন, কিংবা এবার আনসারও নিয়োগ করা হয়েছে, ওনারা এগুলো তদারকি করার কথা। কিন্তু যেটা দেখলাম এবার কমলাপুর থেকে এবং এয়ারপোর্ট স্টেশন থেকেও ছাদে উঠছে, তার মানে ওরা এটা তেমন ভাবে কন্ট্রোল করে নাই, যার কারণে কন্ট্রোল করলে এটা হয় না। হ্যাঁ, যেমন গত ইয়েতে আমরা দেখলাম কন্ট্রোল করেছে, ছাদে যাত্রী তেমন উঠে নাই, শুধু মিডল স্টেশন থেকে কিছু উঠেছে। তো আর আহ, চলন্ত ট্রেনের বিষয়টা যেটা বললেন, যেটা এই চট্টলা এক্সপ্রেসের যে পাওয়ার কাটটা হলো আপনার পুরো পুরো ট্রেনের মধ্যে যে আপনার যে লাইট জ্বলে, ওএসি চলে, হ্যাঁ, এগুলোর যে পাওয়ার সাপ্লাইটা, হ্যাঁ, এটা হয় এই পাওয়ার কাট থেকে। আর ইঞ্জিনের নিজস্ব ইয়ে থেকে লোকোমোটিভ এটা পাওয়ার উৎপাদন করে। তো এই পাওয়ার কারের মধ্যে কিন্তু আপনার এই, দুই ছোট ছোট দুই তিনটে জায়গা আছে, একটা নামাজের কক্ষ থাকে, প্লাস হলো আপনার পাওয়ার কার যে অপারেটর আছে ওনারা বসার জন্য জায়গা থাকে। তো এখানে জি কি হয়, অবৈধভাবে পাওয়ার কার অপারেটররা আপনার যাত্রী উঠায় ফেলে। তো যাত্রী উঠানোর ফলে কি হয়, ওরা সিগারেট খায়, আগুন ইয়ে করে, এগুলো থেকে মূলত এর আগেও যে দুর্ঘটনাগুলো ঘটেছে পাওয়ার কার মূলত এই সিগারেটের আগুন থেকে, যদিও এটা মানে তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছিল, আমরা জেনেছি, বাট এগুলো তদন্তে
ওনারা পাবলিকলি প্রকাশ করে নেয়। হ্যাঁ, বিষয়টা প্রকাশ হলো করেন না। দুর্ঘটনা ঘটে কিন্তু আগুনের অগ্নুৎপাত মানে সৃষ্টিটা হয় এই 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 কারণে। জি এছাড়া অন্য যে শর্ট সার্কিট বা অন্য কিছু থাকতে পারে, এগুলো হতে পারে। তো জি এখানে হলো আমাদের যে ট্রেনের যে সেফটি ব্যবস্থাটা এটা একটু বাড়াতে হবে, যে আমাদের আগুন লেগেছে এটা সাথে সাথে যেন এটাকে কন্ট্রোলে আনা যায়। হ্যাঁ, তো এই লাস্ট যে আগুনটা লাগলো চট্টলায়, এটাতে একটা মানে আমাদের ভাগ্য ভালো যে এই স্টেশনটা যখন সরি ট্রেনটা যখন স্টেশন দিয়ে ইয়েতে পাটনাকে স্টেশন দিয়ে পাস হচ্ছিল, তখন স্টেশনের যে স্টেশন মাস্টার দাঁড়ানো ছিলেন উনি দেখেছেন, দেখার পর পাহাড়তলি কন্ট্রোলে কল করেছেন, কন্ট্রোল থেকে লোকোমাস্টার মানে এলএম কে ফোন দিয়েছেন যে আপনার গাড়িতে আগুন। তারপর এলএম সাহেব ফোন দিয়েছেন গার্ডকে, তো ওনারা গাড়ি থামিয়ে ইনস্ট্যান্টলি কি করলেন, যে পাওয়ার কারে আগুনটা লেগেছে এই পাওয়ার কারের সামনের কোচ গুলোকে এবং পিছনের কোচ গুলোকে একটা কোচ ছাড়া ওনারা ডিপার্ট করে ফেললেন, পার্টিং ডিপার্ট করে করে ফেললেন। দিয়েছে। হ্যাঁ, জি হ্যাঁ, পার্টিং করে ফলে শুধু পাওয়ার কারটা এবং পাওয়ার কারের পাশে একটা এসি কোচ ছিল ওইটাতে আগুনটা লেগেছে, মানে জানমালের ক্ষতি ক্ষতি হয় নাই, কিন্তু রেলের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, কারণ একটা পাওয়ার কার মানে একটা ট্রেন চলে এটা। হ্যাঁ, তো একটা জি পাওয়ার কারের দাম মোটামুটি 4 থেকে 5 কোটি টাকা বর্তমান জি বাজারে। তো ধন্যবাদ সেটা জনাব হুম, সোহেল। আমরা শুনবো আর শুনছিলাম আপনার কাছ থেকে, আমরা আরো শুনবো সামনে। আমরা একটু শাহরিন আরাফাতের কাছে যাচ্ছিলাম। শাহরিন আরাফাত, আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনি জানেন আজকে আমাদের বিষয়টা হচ্ছে সরকারের নির্বাচিত সরকারের যে নতুন সরকার তার চন্দ্রিমার 40 দিন বা হানিমুন পিরিয়ড যে 40 দিন পার হয়েছে, অলরেডি 42 দিন চলছে। আপনি জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা, আপনি লেখক, গবেষক, এখনো যুদ্ধ করে যাচ্ছেন, বলে যাচ্ছেন। আমরা যেটা জনাব আবু হাসান রেজা স্যার, যিনি আইনজ্ঞ এবং অপরাধ বিজ্ঞানী, বিশ্লেষক, ওনার কাছ থেকে শুনছিলাম যে সরকারের জুলাই সনদ বাস্তবায়ন বা সংবিধান সংস্কার কমিশনে যে একটা কমিটি গঠন করার জন্য সংসদে, সেটা নিয়ে একটু তালবাহানা দেখা যাচ্ছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে বেশি ঝুঁকে পড়েছেন, তার মন্ত্রণালয় ছেড়ে দিয়ে নানান দিকে নানান কথা বলছে। আমি যেগুলি বলছি সবগুলি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মন্তব্য নিয়ে এগুলি এগুলি বলা। আমি আপনার কাছ থেকে জানতে চাবো আসলে আপনারা কিভাবে দেখছেন আরকি, যে জুলাই যোদ্ধা হিসাবে, বাংলাদেশের সাংবাদিক হিসাবে টোটাল এই 40 দিনটা আপনি কিভাবে দেখেন? একটু সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আহ, জি, জুলাই গণ অভ্যুত্থানের যে মূল জায়গাটা ছিল, আমরা যদি মূল স্পিরিটের জায়গাটা দেখি, তো এটা ছিল এই যে 15.5 বছরের যেই একটা ফ্যাসিস্ট শাসন, শুধু সেটার বিরুদ্ধেই ছিল না, এটা একেবারে রাষ্ট্র গঠনের সাথে সম্পর্কিত। জি, কারণ এই রাষ্ট্র গঠনের সময়ে এই সংবিধান কিভাবে গঠিত হয়েছে, সংবিধান কিভাবে এসেছে, এবং সাংবিধানিক বা জনগণের আহ, অধীনস্থ হওয়ার কথা যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে ফেসিস্ট রূপ নিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে, ওই পুরো জিনিসটার একটা বিস্ফোরণ ঘটেছে এই গণ অভ্যুত্থানের সময়। তো গণ অভ্যুত্থানটা শুধু যদি আমরা দেখি যে রেজিম চেঞ্জের জায়গা, যেটা আহ, এই সরকারের মধ্যকার অনেকেও দেখাতে যাচ্ছে, বিগত সরকারের আমলের আহ, মানে বিগত সরকার বলতে আমি বোঝাচ্ছি যে যে উপদেষ্টা সরকার আমাদের ছিল, ওই উপদেষ্টা সরকারের আমলেও আমরা দেখেছি যে এই বিষয়গুলো বারবার এসেছে যে এটা রেজিম চেঞ্জই করতে চেয়েছে। আসলে রেজিম চেঞ্জের জন্য এই কয়েক হাজার মানুষ প্রাণ দেননি। রেজিম চেঞ্জ যারা করতে চেয়েছে, এখন যারা এই ন্যূনতম যে সংস্কারের কথাগুলো, যারা কমিটেড হওয়ার পরেও যারা এই ন্যূনতম সংস্কারের জায়গাগুলো টাল বাহানা করছে, তারা আসলে ওই রেজিম চেঞ্জটাই চেয়েছে এবং ওই রেজিম চেঞ্জটাকে তারা অন করে। এবং এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার এখনকার যে আমাদের প্রধানমন্ত্রী, জি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার মনে হয় তিনি তার হাত পা বাঁধা, এবং তিনি অনেকাংশেই কাজ করতে সক্ষম না এমন অবস্থায় উনি রয়েছেন। যে কারণে তিনি অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে কমিটেড থাকার পরেও ওই কাজগুলো হচ্ছে না। দেখা যাচ্ছে যে
কোন একটা অদৃশ্য হাতে এটা আটকে যাচ্ছে। যদি সংবিধান সংস্কারের কথাই বলেন, আমাদের দাবিটা ছিল আসলে আরেকটু বেশি, বা জনগণের দাবিটা ছিল আরেকটু বেশি। জনগণের হাতে ক্ষমতা আসার কথা, সেই জনগণের হাতে ক্ষমতা আসেনি। পরবর্তীতে যখন একটা সংস্কারের নাম নিয়ে যখন উপদেষ্টা সরকার একটা অনেকগুলো কমিটি করলেন, ঐকমত্য কমিশন করলেন, অনেকগুলো কমিশন, ওই কমিশন গুলোর মধ্যে একটা হচ্ছে ঐকমত্য কমিশন, যেটা মূলত রাজনৈতিক ঐকমত্যের জায়গাটাই সামনে এনেছে। ওই রাজনৈতিক ঐকমত্যের মধ্যেও যখন যেই দলগুলো ছিল, ওই দলগুলোর মধ্যেও কিন্তু কিছু জায়গাতে একটা অবস্থান ছিল যে সংবিধানের এই জায়গাগুলো সংস্কার করতে হবে। আমি বলবো প্রথমত এই যে সংবিধান সংস্কার নিয়ে যে একটা টানা হেঁচড়া শুরু হয়েছে, এই টানা হেঁচড়ার প্রথম যে দায় দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে উপদেষ্টা সরকারকে নিতে হবে। উপদেষ্টা সরকারের যে ফেলিওর, তারা যে চালাতে সক্ষম হয়নি সরকারকে, সরকারের মতো একটা অন্তর্বর্তীকালীন সরকার নাম নিলেই হয় না। এটা একটা উপদেষ্টা সরকার, যে উপদেষ্টা হচ্ছে হাসিনার যেই রাষ্ট্রপতি চুপ্পু, সেই চুপ্পুর উপদেষ্টা তারা। তো এইটা কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার নাম নিলেই সেটা অন্তর্বর্তীকালীন সরকার হয়ে ওঠেনি, সেটা আসলে উপদেষ্টা সরকার থেকেছে। এই উপদেষ্টারাই প্রধানত যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার ছিল, এই সরকারের দায় যে এই সরকারের আমলে কেন এই সংবিধান সংস্কারের বাস্তবায়নটা তারা করতে পারেনি। এই যে তারা করতে পারেনি, তারা সবসময় জনগণের ক্ষমতাটাকে অনেক ছোট করে দেখেছে, যেখানে তারা রাজনৈতিক দলগুলোকে প্রধান করে দেখেছে। তারা সেখানে সামরিক বাহিনীকে প্রধান করে দেখেছে। সামরিক বাহিনী তো জনগণের অধীনস্থ, সামরিক বাহিনীর অধীনস্থ তো জনগণ না। যদি আমি বলি জনগণের সকল ক্ষমতার অংশী, মানে সকল ক্ষমতার মানে অংশীদার, বা সকল ক্ষমতা জনগণের, তাহলে জনগণের হাতে যদি আমার ক্ষমতা থাকে, তাহলে জনগণের অধীনস্থ থাকবে, সেটা সেনাবাহিনী হোক, সেটা রাজনৈতিক দল হোক, সেটা সাংবিধানিক যে কোনো ব্যবস্থা হোক, সেটা জনগণের অধীনস্থ। একটা গণভোট হয়েছে, গণভোট অবশ্যই সংবিধানের ঊর্ধ্বে। যে গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হতে পারে। সেই গণভোটের পরে এরপর এখন পর্যন্ত যা যা হয়েছে, সেটা শাহদ্বীন মালিকের প্রতি আমি উইথ ডিউ রেসপেক্ট, শাহদ্বীন মালিক হোক বা এখানে আরো অনেক আইনজ্ঞ আছে, এখানে সালাউদ্দিন সাহেব আছেন, তিনিও আইন নিয়ে আমাদের অনেক সময় অনেক কিছু শেখাচ্ছেন। তো অনেকেই অনেক কিছু শেখাতে পারেন। হাসিনার আমলেও আমরা অনেক কিছু শিখেছি, হাসিনার আমলেও আমাদের অনেক কিছু শেখানো হয়েছে। কিভাবে প্রধান বিচারপতিকে তাড়াতে হয় সেটাও আমরা দেখেছি। তো কিভাবে মানে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে হয়, কিভাবে ফেসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করতে হয় এই সংবিধানের অধীনস্থ থেকে, সেটা আমরা দেখেছি। জি সংবিধান আমার কাছে জি কোনো ফ্যাক্টর না। সংবিধানের বিষয়টা নিয়ে এই সরকার 40 দিন পার করেছে মূলত এই সংবিধানের বিষয়টাকে টেনে। এর মধ্যে এই সরকারের যে যা যা হয়েছে, সেখানে আসলে যদি আপনি মধু চন্দ্রিমা বলেন, মধু তো জি আমেরিকা খেয়েছে, আর চন্দ্রিমা অন্ধকারাচ্ছন্ন হয়েছে। তো ওইখানে আসলে মধু চন্দ্রিমার জায়গাটা তারেক রহমান সাহেবের আসলে থাকেনি। জি 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 উনার উনি আসলে এই 40 দিনে আমি বলবো সরকার 100% ব্যর্থ হয়েছে, কোনো জি কাজ করতে পারেনি। জি জনাব আরাফাত, সরকার কিন্তু এখনো বলছে না তারা জুলাই সনদটা বাস্তবায়ন করবে না, তারা তাদের তারা নির্বাচনী বাস্তবায়ন করবে, ইস্তেহার। আমি বলছি না করবে না, আমি বলছি আচ্ছা যে আচ্ছা বাস্তবায়ন করতে দিচ্ছে না এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা কারা দিচ্ছে না? এটা যদি আপনি খেয়াল করেন, যারা রেজিম চেঞ্জ চেয়েছে তারা দিচ্ছে না। আচ্ছা আচ্ছা আমি আবারও বলছি যে হ্যাঁ, বর্তমান প্রধানমন্ত্রী যে 31 দফা, মানে বিএনপির যে জি 31 দফা আমরা দেখি, জি 31 দফার ভিত্তিতে তো বিএনপি বলেছে যে যা যা করবে না করবে। জি আমরা যদি দেখি যে বর্তমান সরকারের বৈধতার প্রশ্নটা আমরা যদি চিন্তা করি, যদি সংবিধান সংস্কার না হয়, তাহলে হাসিনার ফ্যাসিস্ট সরকার এখনো বৈধ বাংলাদেশে। এখনো পর্যন্ত আমি বলছি যে এই সরকারও অবৈধ। যেই জি সরকার এখন আছে এই সরকারও অবৈধ। এর আগে সেক্ষেত্রে যে আমরা আমরা তো সেটাও
আমরা তো যেটা করলাম উচ্চ আদালত থেকে একটা পরামর্শ নিয়ে যে সরকারটা গঠন হয়েছে, সেক্ষেত্রে সেটার কি কোনো সমাধান হয় না? না, হয় না। কারণ হচ্ছে এই উচ্চ আদালতের বিষয়টা কিন্তু গণভোটের অধীনস্থ। গণভোটের উপরে না কিন্তু। গণভোট হচ্ছে জনগণের মত। গণ আ অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি এখানের মধ্যে একটা পরিবর্তন সামনে আসতো, ওই ৫ আগস্টের পরে ৮ আগস্টে যে উপদেষ্টা সরকার হয়েছে তা না হয়ে যদি এখানে অন্য ধরনের কোনো একটা সরকার আসতো, তাহলে বিষয়টা ভিন্ন হতো। তাহলে সংবিধানটাই আমি এখানে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আমি নতুন জি, সংবিধান বা নতুন গঠনতন্ত্র কিভাবে গঠিত হবে সেইটা নিয়ে আমি আলোচনা করতাম। বা এখন আমাদের ওই প্রসেসটা হয়তো চলতো। ওইটা ২ বছর ৫ বছর যতদিন লাগুক ওইটা জনগণের মধ্য থেকে ঐরকম একটা সংবিধান গড়ে উঠত। যেহেতু ওইটা হয়নি, এখনো পর্যন্ত বলবৎ আছে যেই সংবিধান ৭২ সালের পর থেকে যে সংবিধান বিভিন্ন কাটাছেঁড়ার মধ্য দিয়ে হাসিনা পর্যন্ত এসেছে, সেই কাটাছেঁড়া সংবিধানটাই কিন্তু এখনো পর্যন্ত বলবৎ আছে। এই বলবৎ থাকার কারণেই আমরা দেখি যে ৭ই মার্চে শেখ মুজিবের ভাষণ শোনানোর জন্য পায়তারা হয়। আমরা তখন দেখি যে একের পর এক আওয়ামী লীগকে কিভাবে আ গ্রহণযোগ্য করে তোলা যায় সেই কথাগুলো বলা হয়। এমনকি আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছিলাম ঈদের জি, ছুটিতে। ব্রাহ্মণবাড়িয়াতে আমি দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার যে মাফিয়া আ জি, বা রবিউল, হ্যাঁ? জি, ওবায়দুল মুক্তাদির রবিউল। আমরা জি, দেখেছি যে বিএনপির লোকজন সেই রবিউলকে একভাবে আ ব্যাকআপ দিয়েছে এ আ ৫ আগস্টের পরবর্তী সময়কালে। এরপরে যখন অ্যারেস্ট হয়েছে, এখন চলছে তাকে কিভাবে বের করা যায়। অ্যারেস্ট তার নামের যতগুলো মামলা আছে, মামলাগুলো কিভাবে উঠানো যায়। এখানে কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন দলের, শুধু বিএনপি না, অন্যান্য দলের লোকজনও এটার সঙ্গে জড়িত যে এই মাফিয়াদের কিভাবে পুনর্বাসিত করা যায় সমাজের মধ্যে। জি, তো জি, আমরা এটা কিন্তু শুধু ব্রাহ্মণবাড়িয়ার কথা না, এটা পুরো দেশের কথা। যে জি, এইভাবে কিন্তু এই মাফিয়াদের পুনর্বাসিত করা হচ্ছে। এবং জি, আপনি আরেকটা জিনিস দেখেন যে তাদের মূল যে শক্তি, অর্থনৈতিক যে তাদের শক্তির জায়গাটা, সেটা হচ্ছে আ লুটেরা মাফিয়া শ্রেণীর যেই আ পুঁজি। সেটা ধরেন যে এসআরএম এর পুঁজি ধরতে পারেন, সেটা বেক্সিমকো হতে পারে, সেটা হতে পারে আপনার সায়েম সোবান আনবিরের আ বসুন্ধরা। সেই বসুন্ধরার মতো একটা কুখ্যাত আ গ্রুপের মালিকদের কিভাবে আ প্রত্যেকটা দল এনসিপি, জামাতে ইসলাম, বিএনপি সবাই মিলে কিভাবে তাদেরকে বাঁচিয়েছে, এই গত ১.৫ বছরে আমরা কিন্তু সেটা দেখেছি। ৫ জি, আগস্টের পর একের পর এক কালের কণ্ঠ পত্রিকা আ এই গণঅভ্যুত্থানে গণহত্যাকে জায়েজ করছিল, গণহত্যার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছিল। তারা ৫ আগস্টের পরে দেখলাম হাসান হাফিজের মতো লোকজনকে দিয়ে তারা এখানের মধ্যে নতুন করে একটা পত্রিকা মাফিয়ার যেই চক্রের জায়গাটা সেটা তারা সামনে নিয়ে এসেছে। এবং আমরা দেখলাম যে কোন পত্রিকা, কোন অ অন্য কোন প্রতিষ্ঠান এই বসুন্ধরাদের বিরুদ্ধে কিন্তু কেউ বলতে পারছে না। বলার জি, কোন সাহস নাই তাদের। তারা মানুষ জি, মেরে ফেলতে পারে। হ্যাঁ? জি। কিন্তু তাদের জনাব বিরুদ্ধে বলা যাবে না, তাদের নাম জনাব নেওয়া জনাব যাবে না। আরাফাত, তো এরাই জনাব কিন্তু আরাফাত, মূল হ্যাঁ, জি, আপনার কথায় যা বোঝা ছিল আসলে সমঝোতার ভিত্তিতেই আসলে রাজনীতিটা এখন চলছে। সমঝোতার ভিত্তিটা এখন আর আসলে ওই যে সড়কের চাঁদাবাজিতে নাই। সমঝোতার ভিত্তিটা রাজনীতির ভিতরেই চলে গেছে। এখন আসলে জনগণের মাঝে এই সমঝোতাটা হবে কিভাবে জনগণ এবং সরকারের মাঝে? আমরা একটু জনাব আবু আহসান রেজা স্যারের কাছ থেকে একটু শুনবো। স্যার, আপনি শুনছিলেন সবগুলি কথা। আমরা আপনার কাছ থেকেও শুনছিলাম। আপনি যদি লাস্ট একটু বলতেন আসলে এই জনগণের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মালিক তো এই জনগণ। মালিকের সাথে তার কর্মচারীরা যেই দ্বিচারিতা করছে বা আমি যদি বলি দুর্নীতি বা যেভাবেই করছে, এখন মালিকের কি করা উচিত? এবং এই মালিক কর্মচারীদের সমঝোতাটা কিভাবে হবে? দেখুন, আমি শাহরিন আরাফাতের যে বক্তব্যের অনেকাংশের সাথে আমি একমত, এবং জি, শাহরিন আরাফাতকে আমি অভিনন্দন জানাই যে আমরা যেটা করতে পারিনি তার মতো এরকম লাখো
যুবক তরুণ সামনে এগিয়ে গিয়েছিল। এটাই আমি একসময় আমাদের এখানকার বিভিন্ন আলোচনায় আমি বলতাম যে বিএনপি বা কোনো রাজনৈতিক দল এই হাসিনা সরকারের পতন ঘটাতে পারবে না, কিন্তু এই পতনটা হবে গ্রাসরুট থেকে আসা সাধারণ জনগণ থেকে, সাধারণ ছাত্র এবং জনতাই এই সরকারের পতন ঘটায়। আমি পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম এবং এটা আমি খুব গর্বিত যে যে এই ঘটনাই বাংলাদেশে ঘটে গেছে এবং আমাদের জীবদ্দশাতে আমরা এরকম একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি যে এত বড় একটা স্বৈরাচারী সরকার কিভাবে চোখের পলকে তার পতন ঘটে গেল। তো অবশ্যই আমি শাহরিন আরাফাতের মতো যারা আছেন এদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তো যেটা আমি বললাম যে যেটা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা সবাই আমরা বলে থাকি, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এই, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আজকে আমরা দেখতে পেলাম বিএনপি যে দলটা সবচেয়ে বেশি সাফার করলো গত 30 বছর ধরে, 25 বছর ধরে, সেই দলটাই যাদের হাতে সাফার করলো তাদের পথে তারা অনুসরণ করার চেষ্টা করছে প্রতিটা ক্ষেত্রে। এটা হয়তো যেটা বলছিলেন যে হয়তোবা তারেক রহমানের হাত বাঁধা, কারণ তারেক রহমান যখন তার মা মৃত্যুশয্যায় তখনও কিন্তু তিনি অকপটে স্বীকার করেছিলেন যে দেশে গিয়ে মাকে দেখাটা তার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে না। গতকাল আমি ভারতের এক সাংবাদিকের বক্তব্য শুনছিলাম, তাদের বক্তব্য হচ্ছে যে উনি নাকি, তারেক সাহেব নাকি বাংলাদেশে আসার আগে 4টে পয়েন্টে নাকি এগ্রি করে এসেছিল যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড বা আওয়ামী লীগের মৃত্যুদণ্ড বা তাদের বিচার বন্ধ করতে হবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, ভারতের সাথে সম্পর্ক অনেক স্বাভাবিক করে ফেলতে হবে, নর্থ ইস্টে কাউকে কোনো প্রোটেকশন দেওয়া যাবে না, এরকম শর্তে নাকি উনি শর্ত নিয়েই কিন্তু উনি এদেশে আসার অনুমতি পেয়েছেন। এবং এটা যদি তিনি না মানেন, এখনো 1 মাস হয়ে গেল, উনি এখনো কেন হাসিনার মামলা তুলে নিচ্ছেন না বা আওয়ামী লীগকে আবার জায়েজ করে দিয়ে কেন তুমি ইনক্লুসিভ পলিটিক্স যাচ্ছেন না, এটা না নিলে ভারত হস্তক্ষেপ করবে। আমার প্রশ্ন হচ্ছে, একজন বিদেশি সাংবাদিক এই হস্তক্ষেপ করার কথা বলতে পারে ভারতীয় ফৌজরা তারা আবার ব্যবস্থা নেবে, এরপরও কেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর প্রতিবাদ জানানো হয় না? কেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের প্রেস ইনস্টিটিউটে কেন সেই সাংবাদিকের নামে কমপ্লেন করা হয় না? কারণ সে তো সরাসরি ভাবে আপনি একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছেন এবং আপনি বলছেন যে আর ভারত বেশি দিন সহ্য করবে না, দরকার হলে ফৌজ সেখানে যাবে। এর থেকে বড় আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি আর কি হতে পারে? কিন্তু দেখুন, দেখলাম না। আরেকজন আবার বলছেন যে বাংলাদেশের একটা অংশ ভেঙে নাকি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে নাকি একটা রাষ্ট্র গঠন করতে হবে। তাহলে আমরা কেন কাউন্টার ভাবে বলি না, পার্সেন্টেজ ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল বা আসামে তো অনেক বেশি মুসলমান থাকে, তাদেরকে নিয়েও তো একটা রাষ্ট্র ভাঙার প্রশ্ন উঠতে পারে। আমরা চাই না, ভাঙাভাঙির মধ্যে আমরা চাই না, আমরা বলছি এই ধরনের কোনো কথাবার্তা বলারও কিন্তু আমরা কারো মুখে আমরা দেখছি না। তাহলে অন্তত আমরা দেখলাম যে শাহরিন আরাফাত তত্ত্বাবধায়ক সরকারের অনেক সমালোচনা করেছেন এবং অনেক সমালোচনা অবশ্যই যৌক্তিক, কিন্তু অন্তত তত্ত্বাবধায়ক সরকারের সময় তো অন্তত এই ধরনের হুমকি দেওয়ার তো কোনো কথা ছিল না যে আমরা ফৌজ নিয়ে আমরা ভিতরে ঢুকবো। তাহলে কি একটা নির্বাচিত সরকার কি অলরেডি তারা নিজেকে নতজানু সরকারে পরিণত করতে যাচ্ছে? এবং তারেক রহমানের কি হাত সত্যিকার অর্থে কি বাধা, চারিদিক দিয়ে কি বাধা? এবং এই যে আমরা 69% মানুষের মতামতকে আমরা মানলাম না, তো জনগণ সকল ক্ষমতার উৎস, এটা তো একটা হাস্যকর একটা ব্যাপার। জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ এই ক্ষমতা কাদের মাধ্যমে প্রয়োগ করে? এটা আমরা বলি, এটাকে আমরা বলি ইংল্যান্ডের কনস্টিটিউশন অনুযায়ী আমরা এটা বলি ম্যান্ডেট থিওরি, কারণ ম্যান্ডেটটা আসে ফ্রম পিপল। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এখন কাদের ম্যান্ডেট আছে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের কিন্তু কোনো ম্যান্ডেট নাই। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কিন্তু কোনো জাজ জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয় না। পাবলিক সার্ভেন্টরাও কিন্তু জনগণের ভোটে তারা নির্বাচিত হয় না। তো জনগণের ম্যান্ডেট কাদের হাতে আছে? জনগণের ম্যান্ডেটটা আছে এই যে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, কিন্তু তারা এই ম্যান্ডেটটাকে তারা কিভাবে তারা এক্সপ্রেস করছেন, কিভাবে তারা এটাকে পালন করছেন, এটাই কিন্তু হচ্ছে ইস্যু। তো জনগণের এই ক্ষমতা কিন্তু প্রয়োগ হয় জনগণের নির্বাচিত যারা সংসদ সদস্য তাদের মাধ্যমে। তো তারা যদি এটা করতে রাজি না হয় তাহলে কি করতে পারেন? দেখুন, আমরা যদি
এই সংবিধানের ওই সংশোধনী আমরা যদি করতাম, অনেক কিছু কিন্তু সেখানে ছিল। সেখানে কি ছিল, বলা হয়েছিল যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে থাকবেন না। সেখানে রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টারের ভিতরে একটা ক্ষমতার ভারসাম্যের কথা বলা ছিল। আরো অনেক ভালো ভালো জিনিস ছিল যেটা হয়তো করা উচিত ছিল। আমি ব্যক্তিগতভাবে কিন্তু বাইক্যামেরাল, দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদের আমি কিন্তু সমর্থক নই। এটা আমাদের কোনো দরকার নাই। ইউনাইটেড স্টেটস একটা সম্ভব, এটা আছে, ভারতের সম্ভব, কারণ ডিফারেন্ট স্টেটের ডিফারেন্ট লিঙ্গুইস্টিক গ্রুপ আছে, তাদের অ্যাসপিরেশন আছে। আমাদের বাংলাদেশের মতো একটা দেশে ঠিক হতে পারে 20 কোটি লোকের একটা দেশ, তো ছোট্ট একটা দেশ, একদিনেই দেশে এক মাথা থেকে আরেক দেশে চলে যাওয়া যায়। তো এদের ভিতরে কি করা হবে, আমরা যে 300 আসনের যে নমিনেশন বাণিজ্য হয়, এখন দেখা যাবে আরো 100 আসনের জন্য আরো 100 নমিনেশন বাণিজ্য হবে। তো এগুলির কিন্তু কোনো দরকারই নাই। আমি যেটা বললাম যে জনগণকে আমরা আস্তে আস্তে ডিসএনফ্র্যাঞ্চাইজ করে দিচ্ছি। জনগণের এখানে দেখা যাচ্ছে 5 বছর পরে একটা ভোট দিবে, এরপরে তাদের কি মত দিল, 69% ভোটে কি দিল, এর কোনো তোয়াক্কা করলাম না। আমরা মনে করি এখন আমরা কি করে আবার আগের সরকারের নীতি ফলো করে আমরা চলে যেতে পারবো। আমরা যখন দেখি এখন বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীদের যে সমস্ত বিবৃতি দেখি, অনেক সময় মনে হয় এরা তো বোধহয় আগের সরকারই, হাসিনা সরকারই বিবৃতি, খালি নামটা ভিন্ন হয়ে গেছে। তো ফলে যেটা আমি বলবো যে আমাদের এখন নজর আছে শাহরিন আরাফাতদের মতো নেতাদের দিকে। তারা রাস্তা তাদেরকে ছেড়ে দিলে চলবে না, অত্যন্ত সতর্ক। এখন কিন্তু ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে, একটা ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে গেছে, আগের মতো সম্ভব নয়। জনগণকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং এই তাদের মতো বীর যোদ্ধাদেরকে রাজপথ ছাড়লে চলবে না, এবং প্রচন্ড চাপের মাধ্যমে। এবং আমি মনে করি যে যেটা করা উচিত, তারা বারবার আদালতের কথা বলে, এই আদালতে যে মামলা তুলে নিতে হবে, তুলে বলতে হবে এই গণভোটের বাস্তবায়ন চাই, এবং সরকারের উপরে নির্দেশ আসতে হবে সুপ্রিম কোর্ট থেকে। কারণ তারা বারে কারণ বাংলাদেশে তারা বারে কিন্তু কি বলছে, দেখুন এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে। আমরা যদি ব্রিটিশ পার্লামেন্টের কথা ভাবি, ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু সুপ্রিমেসি অফ পার্লামেন্ট, তো ব্রিটিশ পার্লামেন্টের উপরে কিন্তু কেউ নাই। বলা হয় the British Parliament can make and unmake any law, anything except making a man woman and a woman man. এছাড়া তারা সবকিছু তারা কিন্তু করতে পারে। কিন্তু আমাদের মতো দেশগুলিতে আমরা বলছি কি সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, এটা কিন্তু সুপ্রিমেসি অফ পার্লামেন্ট না, আমাদের দেশে হচ্ছে কনস্টিটিউশন সর্বোচ্চ। তাহলে আমরা তো একটু আগে তো আমরা এস্টাবলিশ করলাম এই কনস্টিটিউশনের চাইতেও বড় হচ্ছে কোনটা, জনগণের বিপ্লব, যে সনদ আসছে, এটা কিন্তু তাকে সুপারসিড করে গেছে। তো এই কনস্টিটিউশন কিন্তু আজকে 5ই আগস্টের বিপ্লবের নিচে, সেই বিপ্লবের ওইটাই কিন্তু সবচেয়ে উপরে। আপনি ঘোষণা করেন, আনুষ্ঠানিক করেন বা না করেন, বিপ্লবটা হচ্ছে উপরে। তাহলে আপনি মতামত আনতে পারেন কার কাছ থেকে, সুপ্রিমেসি হিসেবে আপনি কিন্তু মতামতটা আনতে পারেন সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টে গিয়ে এই গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি রায় আনেন, বলেন এটা ইমপ্লিমেন্ট করতে তারা বাধ্য। এই যে একটা দিন দিয়েছে 180 দিন, এটার মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করতে তারা বাধ্য না হলে এই সুপ্রিম কোর্টই এই পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করবে। আইনগত ব্যবস্থা যেটুকু আছে সেটার মধ্যে আমাদের ফাইট করতে হবে, আর জনগণকে অবশ্যই রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ স্যার, গ্রাম চেক দিলে চলবে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি জনাব সোহেল ভুঁইয়ার কাছে একটু যাব। আপনি শুনছিলেন আসলে জনাব শাহরিন আরাফাত এবং আবু হাসান রেজা স্যারের কথা। আপনি যদি সর্বশেষ একটি মন্তব্য করেন এই বিষয়ে, আপনার আশাটা আপনি কিভাবে দেখছেন? জনাব সোহেল শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ, শুনতে পাচ্ছিলাম আমি আপনাদের যে মূল্যবান আলোচনাগুলো। শাহরিন আরাফাত অনেকটাই বাস্তবিক ভিত্তিতে বলেছেন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গটা যেগুলো বলেছেন এগুলা। স্যার তো বললেনই যে সংবিধানের বিষয়গুলো আসলে কনস্টিটিউশনাল চললো আমাদের এখানে, মানে সুপ্রিমেসি চললো। তো কনস্টিটিউশনের কোন অংশটা আমাদের উপর বেশি প্রভাব পড়বে এটা কিন্তু জনগণ দ্বারা নির্ধারিত হচ্ছে না। মানে আমাদের এটা কিন্তু এক্সপেকটেশনটা কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা করছে গুটি কয়েক রাজনীতিবিদ, ওনাদের ইচ্ছে হচ্ছে ওনারা এটা সংবিধানের সংশোধনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছেন এবং
যুক্ত করছেন এবং এটা ইমপ্লিমেন্টের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। বিষয়গুলো এমনই হচ্ছে আসলে। কনস্টিটিউশনাল সুপ্রিমেসিটাও এটা চলে গিয়েছে গুটি কয়েক মানুষের হাতেই, এবং বিশেষ করে রাজনৈতিক নেতাদের জি, হাতে যারা নেতারা, সম্পর্কে যাচ্ছেন। জি, তো এইখানে ওই আমি যেহেতু মানে নদী রাজনৈতিক বিশ্লেষক আমি নয়, তো তারপরেও জি, রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসাবে চলে আসে অনেক কিছুই বলে ফেলি। তো মূলত আমি নদী প্রকৃতি নিয়ে কাজ করি, আপনি কয়েকবারই বলেছি। তো সেই প্রেক্ষিতে যদি আমি ব্রাহ্মণবাড়িয়ার যে এবং বাংলাদেশের ইয়েটা বলতে চাই যে বর্তমান যে ধরেন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে নদীর বিষয়ে, যে নদীর বিষয়ে কোনো মানে জিরো নদী টলারেন্স আদালত, এখানে। যে নদী রক্ষা আদালতের যে ইয়াটা, হ্যাঁ, সেটাই বলছিলাম, সে প্রসঙ্গে আসছিলাম যে আহ, নদী দখল দূষণ এসব বিষয়ে ওনারা জিরো টলারেন্স এবং প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছেন। তো সেই অনুযায়ী প্রশাসন কাজ করছিল। ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে যেটা হলো যে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মহোদয় আমাদেরকে নিয়ে আমাদের তরি বাংলাদেশ সহ প্রশাসনের বিভিন্ন প্রশাসন প্লাস বিএডব্লিউডি মানে সংশ্লিষ্ট যে উইংস গুলো আছে যারা নদী রক্ষার সাথে জড়িত এবং নদী খাল জলাভূমি রক্ষার সাথে জড়িত ওনাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে ওনারা নৌকায় করে তিতাস নদীতে আমরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ পরিদর্শন করেছিলাম। সেটার প্রেক্ষিতে একটা ভালো সিদ্ধান্ত এসেছিল। ইভেন মানে আজকে নদী রক্ষা কমিটির মিটিং গিয়েছে, জেলা জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক হলেন ডিসি মহোদয়। তো আজকে মিটিং এও শুনলাম যেটা অনেকগুলো ইয়ে এসেছে যে আগামী শনিবারে এমপি সাহেব সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আহ, বসবেন, বসে মাদক, নদী দূষণ, দখল, তো এগুলা এবং চাঁদাবাজি এগুলো নিয়ে ওনারা একটা স্ট্রাইকিং এ যাবেন। আনফরচুনেটলি উনি মিটিং শেষ হওয়ার পরেই ফোন পান যে ওনাকে এখান থেকে বদলি করে দেয়, সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এখানে আজকে। ধরো, আজকে দিনের ঘটনা। তো সেখানে আসলে আমাদের যে আমরা নদী কর্মী হিসাবে আমাদের যে অনেকগুলো স্বপ্নই এখানে আটকে গিয়েছে, যে ডিসি মহোদয়ের সাথে আমাদের ওয়ান টু ওয়ান মিটিং এর মাধ্যমে আমরা সবাইকে নিয়ে মিটিং এর মাধ্যমে অনেক কিছু একটা প্ল্যান করেছিলাম যে এইভাবে কাজ করলে অন্তত আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে নদী খাল খননটা এবং দখল উচ্ছেদ এই বিষয়গুলো ততটা এফেক্ট ফেলবে না, আমরা ভালোভাবে কাজ করতে পারবো এরকম। তো এটা এটা হলো এখানকার চিত্র। তো সারা দেশেই শুনছি যে এমন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াতে আরেকটা হচ্ছে যেটা যেমন আমরা আমাদের পুরো সবার পক্ষ থেকে পুকুর একটা দখল হয়ে যায় পারে, এটা উচ্ছেদ করতে গেল, সেখানেও আমাদের ওই যে রাজনৈতিক নেতাদের বাধা চলে এসেছে, ফোন এসেছে, যার কারণে কাজ আটকে জি, গেল। এগুলা চলছে। তো এখন তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, উনি যে ভিশন দেখাচ্ছেন মানুষকে পরিবর্তনের, ওনার প্ল্যান আছে ভালো কিছু। তো এইগুলোর জন্য মূলত আমরা 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 বারবারই বলে আসছি যে আপনাদের রাজনৈতিক নেতাদেরকে থামাতে হবে, যে আপনার যে ইচ্ছাটা, হ্যাঁ আপনি দেশের জন্য ভালো কিছু করতে চান, এটা আপনার যে একদম তৃণমূলের নেতা পর্যন্ত এটা পৌঁছে দিতে হবে যে না, আমার নির্দেশ এটা, আমাদের এটা, আমরা আমাদের সরকারের মতো এটা যে আমরা দেশের জন্য কাজ করব, এখানে আমাদের পলিটিক্যাল যে কোনো বাধা যেন না আসে। হ্যাঁ, তো জি, এগুলো আসলে মানে মুখের কথাই হচ্ছে, কিন্তু বাস্তবে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়গুলোতে আমরা আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাস্তবিক, আমাদের যে জি, সংসদ বাস্তবতা ফুটে সদস্যগণ উঠবে আর কি, ইনশাল্লাহ। যে বাস্তবতার সাথে মিলে যাবে ওনাদের কথাগুলো, তখনই জি, কিন্তু আমরা আশাবাদী হব এবং পরবর্তীতেও ওনাদেরকে আমরা সকল কাজে সাপোর্ট করতে জি, পারবো। তো জি, এ, পাশাপাশি আরেকটা বিষয় হলো মানে নদী জি, প্রকৃতির পাশাপাশি যে আপনি যে বলছিলেন যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ট্রেনের কথা, ট্রেনের যে রেল ব্যবস্থা, এটার কথা আমি বলবো যে এই 5 বছর, ওনাদের 5 বছরটা যদি ওনারা মানে ভালো কিছু দিতে চান, হ্যাঁ, জি, প্রথমতই হলো যে আপনার রেল হলো দুইটা অঞ্চলে বিভক্ত, যে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল বাংলাদেশে। জি, হ্যাঁ, যমুনার এপার পূর্ব এবং পশ্চিম, এই দুইটা। তো জি, পূর্বাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী এই রুট গুলোতে আপনার এখন যেটা হচ্ছে মানে ট্রেনের শিডিউলের অবস্থা খুবই বাজে। এটা একমাত্র কারণ হলো আপনার ইঞ্জিন সংকট। হ্যাঁ, তো জি, এই বর্তমান সরকার যদি মানে রেলকে এগিয়ে নিতে চায়, তাদের প্রথমতই আমাদের ইয়ে অনুযায়ী যে ওনাদের অন্তত 100 মিটার গেজ ইঞ্জিন কিনতে হবে। এটা ইঞ্জিন যদি ওনারা সংগ্রহ শুরু করে, এখন থেকে যদি ওনারা কার্যক্রম শুরু করে, তাহলেও কিন্তু ইঞ্জিন আসতে এই 100 ইঞ্জিন যদি ওনারা ইয়ে করে, তাহলে এটা 5-6 বছর লেগে যাবে। হ্যাঁ, পাঁচ জি, ছয় বছর এটা আসতে লেগে যাবে। তো সেই ক্ষেত্রে ইঞ্জিন গুলো যদি অন্তত আসে, হ্যাঁ দেরি হলেও যদি আসে, 3-4-5 বছরের মধ্যে যদি আসে, তাহলে কিন্তু আমাদের যে রেলের যে সেবাটা, যাত্রী সেবাটা ঠিক থাকবে এবং
সবচেয়ে বড় বিষয় হলো আমাদের রেলের যে পণ্য পরিবহনের মাধ্যমে কিন্তু রেল আয় করে, যাত্রীদেরকে সেবা দিচ্ছে। এটা এটা কোনো আয় করছে না এখান থেকে, বরঞ্চ ভর্তুকি দিচ্ছে, কিন্তু আয়টা করছে হলো পণ্য পরিবহন থেকে। কিন্তু গত কয়েক বছরে আমরা দেখলাম যে আহ, পণ্য পরিবহনের পরিমাণ খুবই কমে গিয়েছে, কারণ পণ্য পরিবহনটাই মিটার গেজ এর উপর নির্ভরশীল, চট্টগ্রাম বন্দর দিয়ে যেটা হয় ঢাকার সাথে আইসিটি তে। তো এটা এটা মানে গত 15 বছর 16 বছরে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা অলরেডি আওয়ামী লীগ সরকার খরচ করে গিয়েছে তাদের তিন টার্মে, কিন্তু রেলের কিন্তু সক্ষমতাটা বাড়েনি। হ্যাঁ, তো এই রেলের মানে অ্যাকচুয়ালি যে সক্ষমতাটা যদি বাড়াতে হয়, তাহলে ওনাদেরকে প্রথমত হলো যে মানে ট্যাকেল দেওয়ার জন্য আপাতত ইঞ্জিন কিনতে হবে। আর দ্বিতীয়ত আমাদের যে ফ্যাক্টরি গুলো আছে, মানে কারখানাগুলো আছে রেলের, যেমন সৈয়দপুর কারখানা, পাহাড়তলী কারখানা, আরেকটা হলো কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা জি, সৈয়দপুরের, সরি ইয়াতে কি বলে এটাকে, পার্বতীপুরে। তো জি, এগুলোর সক্ষমতা বাড়াতে হবে, যেন আমরা কোচ গুলো অন্তত বাইরে থেকে কিনতে না হয়। হ্যাঁ, তা আমাদের যে জি, সক্ষমতা আছে, জনবল আছে, যে যন্ত্রপাতি আছে, কোচ তৈরি করা যায়, বাট মডার্নাইজেশনের জন্য আপনার এগুলোকে একটু মডিফিকেশন করতে হবে। বিদেশি জি, পার্টনারদেরকে নিয়ে করা যায়। আহ, জি, এবং মানে একটা মজার বিষয় হলো, এই 2017 সালে সুইজারল্যান্ডের স্টেটলার ওরা অফার দিয়েছিল বাংলাদেশ রেলওয়েকে, যে ওনারা 70টা লোকোমোটিভ বাংলাদেশকে দিবেন। হ্যাঁ, 70টার মধ্যে জি, 30টা ওনাদের মানে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে ইয়ে করা হবে, এক্সপোর্ট করা হবে, মানে ইম্পোর্টেড হবে বাংলাদেশ থেকে। আর বাকি 40টা ওনারা চাচ্ছিলেন যে আমাদের যে লোকোমোটিভ কারখানা আছে পার্বতীপুরে, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা, তো ওইটাকে একটা সক্ষমতা বাড়িয়ে ইয়ে করে রিমডেলিং করে ওইখানে এগুলাকে ইয়ে করা হবে, এই এই বাইরে থেকে যন্ত্রাংশ এনে এখানে এটাকে অ্যাসেম্বলিং করা হবে। তো সেই যে একটা ফাইল, যেই যার দায়িত্ব ছিলেন উনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের রেল থেকে ডিএস স্কুলে উপসচিব হয়ে চলে গেছেন, এবং উনি যাওয়ার সাথে সাথে এই ফাইল সহ গায়েব। পরবর্তীতে এটা কি হলো এটা আসলে কেউ জানে না। তো এই বিষয়গুলো যেন জি, এখন না ঘটে, সেটা যে আহ, সরাসরি আমার মনে হয় রেল সেক্টরটা সরাসরি প্রধানমন্ত্রীকে অন্তত দেখভাল করা উচিত, যে এখানে কি হচ্ছে, কারণ এখানে লুটপাটের বিশাল একটা জায়গা, বিশাল জি, জায়গা। হ্যাঁ, তো এই আহ, রিপিটেশন গুলো যেন না হয়। হ্যাঁ, জি, রিপিটেশন না হয় ধন্যবাদ। এটা জি, এটা ধন্যবাদ দেখতে জনাব হবে। সোহেল। আমরা জি, আশা করি যে আমরা আপনার আশা অনুযায়ী, যে আমরা আসলে আপনার আশা সহ এটা আমাদের বাংলাদেশ জনগণের সবারই আশা আর কি, সবকিছু সুন্দরভাবে চলবে। আমরা আশা করব যে এরকম আর ফাইলগুলি গায়েব হয়ে যাবে না। ভবিষ্যতের অতীতের মতন সবকিছু সুন্দরভাবে চলবে। আর একটা যেটা জিনিস আপনি বললেন, প্রধানমন্ত্রী যদি এই জিনিসটা দেখে, আসলে প্রধানমন্ত্রী যদি সবকিছুই দেখে, সেই ক্ষেত্রে তো বাংলাদেশের আর কোনো মন্ত্রী বা এমপির দরকার নাই। সবকিছু প্রধানমন্ত্রী একজনকে দিয়ে হয়ে যায় আরকি। জনাব আরাফাত, বিষয়টা আমি তো মানে কয়েকটা, মানে আমার বলার উদ্দেশ্য হলো বিষয় তো কয়েকটা সেক্টর, যেমন জি, জি, রেলটা মানে জি, জি, হচ্ছে না, আমাদের বুঝতে 15 পেরেছি। ঠিক। বছরে 1.5 লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেছে। হ্যাঁ, তো সেই জি, ক্ষেত্রে জি, জি, কিন্তু জি, বিশাল জি, একটা জি, সুযোগ আছে আর কি, এই জন্য জি, বলা। জি, ধন্যবাদ। জনাব আরাফাত, আমি আপনার কাছে আসি শেষ যে বিষয়টা জানার জন্য, সেটা হচ্ছে যে আপনি জানেন, আপনি তো আপনার সহযোদ্ধা যিনি আসিফ, যিনি অন্তর্বর্তী সরকার আমলে উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদার, বর্তমানে এনসিপি তে আছেন। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ান, উনি একটা ডিপ স্টেট এর কথা বলেছেন। আপনারা কি যখন জুলাই আন্দোলনে ছিলেন, তখন কি আপনাদের কাছে এই বিষয়ে কিছু মনে হয়েছে যে আসলে এটা একটা বাংলাদেশের যে জুলাই অভ্যুত্থানটা, সেটা কি একটা ডিপ স্টেট এর একটা বিষয় ছিল কিনা? আচ্ছা, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি আজকে আহ, যেই ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনছিলাম, ওই জি, ফার্মেসির যিনি বিক্রি করেন, তো জি, ফার্মেসির যে মালিক, জি, তিনি আমার সাথে আহ, এই পলিটিক্যাল বিষয়ে টুকটাক কথা বলেন। জি, তিনি আমাকে এই প্রশ্নটা এই কয়েক ঘন্টা আগে করলেন। হুম, জি, মনে হয় ঘন্টা দুয়েক আগে। জি, তিনি আমাকে এই প্রশ্নটাই করলেন যে ডিপ স্টেট নিয়ে আপনি কিছু বলেন। তো আমি বললাম যে ডিপ স্টেট, তো ওইখানে আমি যেটা বললাম এটাই এখানে আমি একটু রিপিট করতে চাই আর কি। জি, আমি 2-3 মিনিট সময় নিচ্ছি। জি, তো একটু। একটা হচ্ছে যে যদি আমরা ডিপ স্টেটের কথা বলি, তো ডিপ স্টেট
ওনার পাশে আরেকজন বলছিলেন যে ডিপ স্টেট নিয়ে, তো ডিপ স্টেটের এক নম্বর ব্যক্তি তো প্রধান উপদেষ্টা ছিলেন, তাই আমি বললাম তাই নাকি? তো ডিপ স্টেটের প্রধান উপদেষ্টা যদি ডিপ স্টেটের হয় তাহলে উনি চলে গেলেন কেন? উনি তো এখনো থাকার কথা, ডিপ স্টেট যদি দেশ চালিয়ে থাকে। আমরা ডিপ স্টেটটা দেখি না। ডিপ স্টেট বলতে যে জিনিসটা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া বলেছেন, নাহিদ ইসলাম বিভিন্ন সময় বলেছেন, আরো এখন যারা এনসিপিতে আছেন বা আগে উপদেষ্টা ছিলেন, এরকম অনেকের মুখে আমরা কিন্তু টুকটাক শুনি যে ডিপ স্টেট শব্দটা। কিন্তু ডিপ জি স্টেট আসলে জিনিসটা কি, এইটা নিয়ে যদি আপনি আহ, খুঁজতে বসেন তাহলে আপনি কোনো চেহারা পাবেন না, কিছু আহ, উপলব্ধি পাবেন, যে উপলব্ধিগুলো আপনার আমার আমাদের সবার হয়। এই জি উপলব্ধিগুলাই আপনার ডিপ স্টেট সম্পর্কে একটা ধারণা আপনাকে দিতে পারে, আমার ধারণা। তো ডিপ স্টেট যদি আপনি খুঁজতে চান তাহলে আপনার বাংলাদেশের এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী জি জনাব খলিল সাহেব, জি খলিল সাহেব এর আগে পররাষ্ট্র উপদেষ্টাও ছিলেন, উপদেষ্টা মানে ছিলেন। জি। হ্যাঁ। তো পররাষ্ট্র আহ, উপদেষ্টা না, উনি নিরাপত্তা হ্যাঁ উনি উপদেষ্টা ছিলেন। স্বরাষ্ট্র, হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিরাপত্তা ওই উপদেষ্টা ছিলেন। নিরাপত্তা উপদেষ্টা, এবং উনি কিন্তু মূলত পররাষ্ট্র নীতির জায়গাগুলোই নির্ধারণ করেছেন সবকিছু বলে জি ডিলিংস গুলি করেছেন। জি ওনাকে আসলে টেকেন ফর গ্রান্টেড হিসেবে আমার ধারণা। যারা এখানে চুক্তি করেছেন, যদি আমি একেবারে সরাসরি বলি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যখন চুক্তি করেছে বাংলাদেশের সাথে, সেইটার টেকেন ফর গ্রান্টেড। ওটা এরকম না যে এই চুক্তিটা এমনি এমনি চলে যাবে, তো জি এইটা তারা টেকেন ফর গ্রান্টেড হিসেবে তারা নিবে না। তো এখানে একটা গ্যারান্টার লাগবে, জি ওইটা জনাব খলিল সাহেব। জনাব আচ্ছা খলিল সাহেবের মাধ্যমে যে চুক্তিটা হয় বাংলাদেশের, যেটা বাংলাদেশের স্বার্থবিরোধী গণবিরোধী একটা চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম চুক্তি বাংলাদেশের হতে পারে না। জি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আমাদের এখানে একটা নেগেটিভ খুব প্রচলিত, ভারত বিরোধী একটা নেগেটিভ, যে নেগেটিভটা গত উপদেষ্টা সরকার, আমি অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই না, এটা উপদেষ্টা সরকার। তো গত উপদেষ্টা সরকারের আমলে বারবার আমরা এই জিনিসটা দেখেছি, ভারত বিরোধী একটা অবস্থান। আরে ভাই, ভারতের বিরোধিতা আমরা করব, ভারতের জনগণের বিরোধিতা তো আমরা না। ভারতের জনগণ তো নিপীড়িত, জি হিন্দুত্ববাদ দ্বারা আক্রান্ত। ওই মানুষগুলা যে যেই ধর্মেরই হোক, যেই চিন্তারই হোক, ওই মানুষগুলো তো আমাদের মতোই মানুষ, ওই মানুষগুলো তো আমাদের মতো নিপীড়িত, তাদের পক্ষে তো আমার দাঁড়াতে হবে। ওই নিয়ে আমাদের কথা না বলে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট আমাদের মধ্যে, যেহেতু আমরা এখানে দক্ষিণ এশিয়াটা পুরাটাই ভারতের একটা আধিপত্যের জায়গা তৈরি হয়ে আছে, সেই জায়গাতে আমাদের একটা কমন গ্রাউন্ড আছে পুরো দক্ষিণ এশিয়ার। ভারত রাষ্ট্রের একটা এই আধিপত্যের বিরোধী, আমরা ভারত রাষ্ট্র ভাঙতে চাই না, আমরা ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরোধী, জি আধিপত্যবাদী যেই জায়গাটা সেটার বিরোধী। আর মার্কিন সাম্রাজ্যবাদ, ওই সাম্রাজ্যবাদ কি করতে পারে সেটা আমরা ইরানে দেখছি। আমরা আজকে যখন এখানে বসে আছি, তখন ইরানে, লেবাননে, গাজায় কোথাও না কোথাও আমাদের সন্তানদের মতো সন্তানরা ওখানে মরে যাচ্ছে, জি তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই যে ইরান একা দাঁড়িয়ে আছে, বাংলাদেশ রাষ্ট্র ওইখানে এর পক্ষে কি কোনো স্টেটমেন্ট দিয়েছে এই যুদ্ধের বিরুদ্ধে? এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জায়নবাদী যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের কোনো কি বাংলাদেশ রাষ্ট্রের কোনো অবস্থান কি বাংলাদেশ জানিয়েছে? না, জানায়নি। জি তারা জি বলেছে ভারতের মতোই, একেবারে ভারত যেভাবে লিখে দিয়েছে, ভারতের যে প্রেসক্রিপশনটা ট্রাম্পের দপ্তর থেকে লিখে দেওয়া হয়েছে যে তোমাদের স্টেটমেন্টটা হবে এরকম, তারা সেম ওই ভাষায়, যেই ভাষায় ফ্রান্স, জার্মানি কথা বলেছে, বাংলাদেশ, ভারত সেম একই ভাষায় তারা বলছে উই আর কনসার্নড, কন্ডেম করেনি এই যুদ্ধের। একই সঙ্গে তারা কন্ডেম করছে, কোন কন্ডেমটা করছে, যখন প্রতিরোধ যুদ্ধটা ইরান করছে, সেই প্রতিরোধ যুদ্ধের কন্ডেম করছে। যখন প্রতিরোধ যুদ্ধ তারা করছে, মার্কিন ঘাঁটিগুলো যে দেশগুলোতে আছে, যে দেশগুলো মূলত আহ মানে ইসলামের নাম নিয়ে, ইসলাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দেশগুলো, যে দেশগুলোতে রাজতন্ত্র আছে, যে রাজতন্ত্র টিকিয়ে রেখেছে
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মোসাদ, সেই মোসাদের এজেন্টদের কাছ থেকে আমরা কিন্তু যে কথাগুলো শুনি, বাংলাদেশের কাছ থেকে আমরা ওইরকম কথাই শুনেছি, বাংলাদেশ জি রাষ্ট্রের কাছ থেকে। এবং একই সঙ্গে বাংলাদেশের কোনো দল এটার পক্ষে অবস্থান নেয়নি। বিএনপি, জামাতে ইসলাম বা এনসিপি কারো কোনো স্টেটমেন্ট নাই এই জি যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আপনারা এখানে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে রেজিম চেঞ্জের জায়গাগুলো কারা কিভাবে দেখছে। এখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো নেই। কারণ জি কি? এখানে আমরা তো যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জ এখানে চাইনি। যুক্তরাষ্ট্রের যে আহ, উম, একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব যখন বললেন এখানে রেজিম চেঞ্জ করতে চেয়েছে, ট্রাম্পের বিরোধী একটা অংশ, এটা কিন্তু সত্যি কথা। তারা এখানে রেজিম চেঞ্জটাই চেয়েছে, কিন্তু আমরা চাইনি। জি কিন্তু আমাদের বিরুদ্ধে গিয়ে এই গণ অভ্যুত্থানটাকে রেজিম চেঞ্জ বানিয়ে দেওয়া হচ্ছে। এটা জি দিয়ে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে আমরা কোন জায়গাতে আছি। আমাদের জি পররাষ্ট্র নীতির জায়গা থেকে বুঝতে পারবেন আমাদের ডিপ স্টেটটা কোন জায়গাতে। আমি যে জি জায়গাতে ছিলাম ওই জায়গাতে আবার ফিরলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে জিজ্ঞেস করতে হবে তিনি কোন বলে এখানে পররাষ্ট্রমন্ত্রী হয়ে বসে আছেন। একজন জি বিদেশি নাগরিক হওয়ার সত্ত্বেও যে বিদেশি নাগরিকের নেরেটিভটা বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছিল, সালাউদ্দিন সাহেব কিভাবে ওনার সঙ্গে একই মন্ত্রিসভা শেয়ার করেন, এটাও আমার জানতে ইচ্ছা করে। সালাউদ্দিন সাহেব এ- যদিও এরপরে এ- আহ, জি ধন্যবাদ আরাফাত। তো হয় ডিপ স্টেটটাকে, ডিপ স্টেটের মধ্যে জি যেরকম এরকম ফরেন অ্যাক্টরস থাকে, একই একই সময়ে আপনি ডিপ স্টেটের মধ্যে দেশি মাফিয়া শ্রেণী আপনি পাবেন, লুটেরা মাফিয়া জি শ্রেণী। সেই জি বসুন্ধরা থেকে ধরে বিভিন্ন এই জায়গাটা আপনি উপলব্ধি করতে পারেন। আমরা তো বলছি যে আহ, আহ, সোহেল ভাই বললেন যে আসলে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বা ওনার নেতৃত্ব হাতে রাখা উচিত আহ, রেল মন্ত্রণালয় বা যাতায়াতের এই জায়গাটা। জি তাহলে হুম, এটাতে অনেক প্রচুর লুটপাট হয়ে যায়, তাহলে অর্থনীতির কথা আমরা কি বলবো, ব্যাংক লুটপাটের কথা কি বলবো? ওই ব্যাংক লুটপাটের বিরুদ্ধে যখন আহ, আহ, এ, মানে আমি কয়েকটা রিক্রুটমেন্ট, খুব ভালো রিক্রুটমেন্ট আমার কাছে মনে হয়েছে যে এর আগের রিক্রুটমেন্ট মানে উপদেষ্টা সরকারের আমলে যেই গভর্নর ছিলেন, ওই গভর্নর যখন অনেকগুলো অ্যাকশন নিচ্ছিলেন একের পর এক, আহ, আহসান মুন্সি সাহেব, তখন জি কিন্তু আমরা দেখতে পাই যে এখানে একজন ব্যবসায়ীকে গভর্নর বানিয়ে দেওয়া হলো বাংলাদেশের রীতিনীতির বাইরে গিয়ে। তো জি এখানে একজন ব্যবসায়ী যিনি নিজেও কয়েক মাস আগে ঋণ খেলাপি ছিলেন, তার আহ, প্রতিষ্ঠান ঋণ খেলাপি ছিল, সেরকম একজনকে কিন্তু আমরা গভর্নর হিসেবে পাচ্ছি। তো আমরা জি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি যে অচিরেই এই সংকট, এই অর্থনৈতিক সংকট কাটছে না এই আমাদের এই কিছু ভাতা দিয়ে বা আমাদের কিছু কার্ড দিয়ে, ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড দিয়ে আমাদের এই অর্থনীতির জায়গা আমাদের কোনোভাবে কাটছে না। এই জি টাকাগুলো কোথা থেকে আসবে সেই কথাগুলো কিন্তু এখানে তোলা হচ্ছে না। জি আপনি পত্রিকার পাতায়ও দেখবেন যে কোথাও আমাদের পত্রিকাগুলো এই প্রশ্নগুলো তুলছে না যে জি আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, অমুক দিবেন, তমুক দিবেন, এই টাকাগুলো কোথা থেকে আসবে? হ্যাঁ? জি আপনার এখানে যে বেকারত্ব বেড়েছে, এই বেকারদের আপনি কর্মসংস্থান কিভাবে করবেন? এই টাকার যদি আপনার আহ, মানে আপনার হাতে যদি না আসে, তাহলে এই কার্ড গুলো আপনি কাকে দিবেন, কিভাবে দিবেন? এটা জি এগুলোর জন্য তো আপনার আবার লোন নিতে হবে, তাহলে জি আবার আরো ঋণগ্রস্ত হবে, আরো জি ইনফ্লেশন বাড়বে। এই জি কথাগুলো কিন্তু আলোচনায় আসে জি না। ধন্যবাদ জনাব আরাফাত। আমরা ধন্যবাদ। আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা অনেকটা সময় পার করে ফেলেছি। ধন্যবাদ আজকে আপনারা যারা আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে আজকে আমাকে সময় দিয়েছেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। আহ, আসলে বাংলাদেশে আপনি যদি দেখেন বাংলাদেশের সমস্যাটা আমাদের বাংলাদেশ কত লাকি একটা দেশ, যেখানে বাংলাদেশে সেবা করার জন্য, জনগণকে সেবা করার জন্য তার জনপ্রতিনিধিরা একটা প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আসেন জনগণের সেবা করার জন্য। বাংলাদেশে দেখা যায় একটা দলের ৫ জন, ৬ জন, ১০ জন করেও দেখা যায় একটা এলাকায় তারা এমপি পদপ্রার্থী থাকেন। তাদের মূল উদ্দেশ্যটা কিন্তু জনসেবা করার জন্যই। তারা কিন্তু মরিয়া থাকেন। তারা হাজার কোটি টাকা তাদের মধ্যে ঋণগ্রস্ত। তারপরেও তারা জনগণের সেবা করতে চান। আমরা আসলে বাংলাদেশের জনগণ হিসাবে আমরা খুব লাকি একটা, যারা আমাদের সেবা করার জন্য এত মানুষ সবসময় প্রস্তুত থাকে। তারপরেও আসলে আমরা কেন যেন সেবাটা পাই না। সেবাটা সবসময় আমাদের সাথে অধরা থেকে যায়। আমরা দেখি না।
আর আমরা অতীতেও দেখেছি সবকিছুর জন্য আসলে আমাদের প্রধানমন্ত্রীর মুখপক্ষে থাকার জন্য আমরা কিছুদিন আগেও দেখেছি যে এই সরকারের শুরুর দিকেই যে একটা বাচ্চা ছেলে অপহরণ হওয়ার পরে তার জন্য তার উদ্ধার করার জন্য প্রধানমন্ত্রীর ফোনের দরকার হয়েছে। সৌভাগ্যবশত সেই বাবাটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পেরেছেন। কিন্তু তারপরে আরো অনেকগুলি দুর্ঘটনা হয়ে গেছে যেগুলি বাবারা অথবা আত্মীয়স্বজনরা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারেননি। সেই ক্ষেত্রে সেজন্য হয়তোবা আমরা এগুলির কোনো উদ্ধারও পাইনি। দুর্ঘটনাটা ঘটে গেছে। সমঝোতার ভিত্তিতেই সবকিছু চলছে আমার মনে হচ্ছে, যেটা আপনি বলছেন সরকারি দল বলেন, বিরোধী দল বলেন। আমরা অনেক সময়ই বলি যে আমি ওইদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে একজন বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে ২ জন রাজনৈতিক ব্যক্তি আছেন। একজন হচ্ছে জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আরেকজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, যিনি সংস আ টা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুরের হিসাব দিচ্ছিলেন। তার কত বেতন, কি পাচ্ছেন না পাচ্ছেন। আমি একটু যদি মনে করি দিই যে আপনারা হয়তো একমত হবেন, বিগত সরকারের আমলেও, বিগত সরকারের আমল বলছি আমি, অন্তর্বর্তী সরকার না, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু একজন ছিল, যেটা আপনার হয়তো মনে আছে নামটা, ব্যারিস্টার সাইদুল হক সুমন। উনিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসঙ্গতি কে সামনে নিয়ে এসেই কিন্তু উনি পপুলার হয়েছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে ভোটের মাধ্যমে উনি রেকর্ড সংখ্যক ভোট, যেটা বলে বাংলাদেশে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নির্বাচন করে স্বতন্ত্র হিসাবে উনি জয়ী হয়েছিলেন। মানুষ কিন্তু যে রাজনীতিবিদদের যে পছন্দ করে না, তারও একটা উদাহরণ তিনি। উনি নির্বাচিত হওয়ার পরে তার এলাকায় কাজও করেছেন, যেগুলি আমি ব্যক্তিগতভাবে অনেক খোঁজখবর নিয়েছি। উনি অনেক দুর্নীতির বিরুদ্ধে, যেমন বেনজির আহমেদ বলেন, বিভিন্ন দুর্নীতি, তারপরে বাংলাদেশে যে ডাক্তাররা যে সিজার করেন সেটার বিরুদ্ধেও অনেক মামলা করেছেন। তো তার একটাই হয়তো দোষ ছিল, সে আওয়ামী লীগের সমর্থক ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের সময় তার ওভাবে মানুষজন যে আশা করেছিল একটা জোরালো প্রতিবাদ করবেন, উনার পক্ষ থেকে বলা হয়, উনার কাছের মানুষদের থেকে শুনেছি যে উনি বেনজির আহমেদের বিরুদ্ধে কেস করার কারণে উনিও তার জীবন হুমকিতে ছিলেন। সেই কারণে উনি অত বেশি কথা বলতে পারেন নাই। উনার মনের যে ভাব সেটা উনি প্রকাশ করতে পারেন নাই। আমরা জানি না সত্যটা। তো আমরা আশা করব যে আসলে ভবিষ্যতে এরকম অনেক নেতা বেরিয়ে আসবেন যারা আসলে সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করবেন। জনগণের যেই উদ্দেশ্যে তারা নির্বাচন করতে আসেন বা পার্লামেন্টে যেতে চান, সেই উদ্দেশ্যটা আসলে, যে উদ্দেশ্যের সফলতাটা আমরা জনগণ হিসেবে পাবো। আ এই প্রত্যাশায় আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। অ্যা আব আবারও আপনাদের ৩ জনকেই আ কেমন বাংলাদেশ চাই আমরা ২৬তম পর্বে সময় দেওয়ার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু শুভ আলাইকুম। ধন্যবাদ।